ধীরে ধীরে নেতিয়ে পড়ে বিক্রমজিৎ। ওর 3 বন্ধু ভয়ঙ্কর এই দৃশ্য দেখে সেখানে লুটিয়ে পড়ল। গল্পে পড়া, সিনেমায় দেখা আর ভয়ঙ্কর এই দৃশ্য নিজের চোখে দেখা, তাও 200 বছরের এই জমিদার বাড়িতে অমাবস্যার এই ভয়ঙ্কর রাতে, তা ওদের ধারণার বাইরে ছিল। লিটন ভয় সেখানে জ্ঞান হারালো। রনু আর মিংটা ভয়ে চিৎকার করে দৌড়ে পালাতে গিয়ে জমিদার বাড়ির গোলক ধাঁধায় আটকে দিশেহারা হয়ে স্তব্ধ হয়ে দুজনকে জড়িয়ে কাঁপতে লাগলো। হঠাৎ বিক্রমজিৎ সশব্দে মাটিতে পড়ে যেতেই ওর 3 বন্ধু জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে জমিদার বাড়ির সেই রংমহলে। পরদিন সকালে গ্রামবাসীরা যখন ওদের উদ্ধার করল, তখন বিক্রমজিৎ মরণাপন্ন, তুতাই পুরো উন্মাদ। লিটন থেকে জ্ঞান হারাচ্ছে, আর রনু আর মিংটা পাগলের মতো কি সব বলে যাচ্ছে। ভয়ে কেঁপে কেঁপে উঠছে বারবার। সে আবার জেগে উঠেছে প্রতিশোধ নিতে। তোমরা পালিয়ে যাও, পালিয়ে যাও। স্থানীয় থানায় ইনচার্জ সুকান্ত ব্যানার্জিকে খবর দেওয়া হয়েছে। গ্রামবাসীদের কেউ কেউ বলছেন, কি হয়েছে? ভালো হয়েছে। আজকালকার ছেলে মেয়েরা কোনো কথা বললে মানতেই চায় না, বিশ্বাসই করে না। উচিত শিক্ষা হয়েছে এবার। এটা দেখে বাকিরাও শিক্ষা পেয়ে যাবে। এই জমিদার বাড়ি অভিশপ্ত, এবারই ভেঙে ফেলতে হবে, নয়তো এই অভিশপ্ত বাড়ি কখন কার ক্ষতি করবে কে জানে। আপনারা একটু থামবেন, আমার কাজটা আমায় করতে দিন। যত সব। আচ্ছা, একটা কথা বলুন তো, এরা এই জমিদার বাড়িতে থাকবে সেটা আমাদেরকে কেন জানানো হয়নি? আর এরা এলোই বা কোথা থেকে? খবরই বা পেল কোথা থেকে? আমরা অনেক করে ওদের মানা করেছিলাম স্যার, তারা যেন এই বাড়িতে না থাকে। ও বাড়ি অভিশপ্ত। বিক্রমজিৎ নামের এই ছেলেটা আমাদের বলেছিল ও নাকি এই বাড়ির বংশধর, উত্তরাধিকারী। হ্যাঁ, এই জমিদার বাড়ির নায়েব বাসুদেব হালদারের থেকে চিঠি পেয়েছে সে নাকি, তাই এখানে এসেছে। অথচ বাসুদেব হালদার মারা গেছেন প্রায় 1 মাস। ওরা আমাদের সে চিঠিখানিও দেখিয়েছিল। গোমতী নামের কে একজন আছে, তার সঙ্গে দেখা করতে বলছিল ওই চিঠিতে। সে নাকি ওদের থাকার ব্যবস্থা করে দেবে এই জমিদার বাড়িতে। আর ওরা বলছিল বাসুদেব নাকি গোমতীকে আগেই জানিয়ে রেখেছেন এই জমিদার বাড়িতে অতিথি আসবে, তারা এলে যেন কোনো রকম অসুবিধা বা অসম্মান না হয়। তবে রংমহলে যেতে নিষেধ করে দিয়েছিল গোমতী, কিন্তু তবুও গ্রামবাসীরা বারবার এই বাড়িতে ওদের থাকতে বারবার নিষেধ করেছিল স্যার। এই বাড়ি অভিশপ্ত। হ্যাঁ, গভীর রাতে ওখান থেকে ভেসে আসে অপরূপ সঙ্গীতের সুর, কিন্তু ওরা কেউ তখন আমাদের কথা শোনেনি স্যার। তাছাড়া স্যার, আমাদের সবচেয়ে সন্দেহ হয় 1 মাস আগে বাসুদেব মারা গেছেন, তিনি 1 সপ্তাহ আগে ওই চিঠি লিখে বিক্রমজিৎকে ডেকে পাঠালেন কি করে? হ্যাঁ, আর বিক্রমজিৎ যে এই জমিদার বাড়ির আসল উত্তরাধিকার, তারই বা প্রমাণ কি আছে? কিন্তু আমাদের সন্দেহর কথা ওই গোমতী মানতে নারাজ। তাকে বাসুদেব নাকি আগেই বলে গিয়েছিল এই জমিদার বাড়ির আসল উত্তরাধিকার আসবে। গোমতী যেন তার সব রকম খেয়াল রাখে। তাছাড়া তিনিও নাকি এই রংমহলে ওদের যেতেও নিষেধ করেছিলেন। গোমতী রাতের রান্না করে সব গুছিয়ে সন্ধ্যা হতেই সে জমিদার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এই পরিত্যক্ত জমিদার বাড়িতে থাকার মধ্যে ছিল জমিদার, ওই নায়েব বাসুদেব আর গোমতী। যখন যা কাজের জন্য লোক দরকার পড়তো বাসুদেব বাবু ওই ব্যবস্থা করত। কিন্তু কোথায় যেন একটা অলিখিত নিয়ম ছিল। হ্যাঁ, ওই জমিদার বাড়ির রাত্রি হওয়ার আগেই সবাই বিদায় নিত, এমনকি গোমতীও। পরে থাকতেন বাসুদেব আর ওই জমিদার আকণ্ঠ মদ্যপান করে বেহুশ থাকতেন, আর বাসুদেব নাকি তাকে পাহারা দিয়ে রোজ রাতে জমিদার বাড়ির কালী মন্দিরে রাত কাটাতেন। হ্যাঁ স্যার। আচ্ছা, সে না হয় বুঝলাম। ওই 4 জনের এমন কেউ কি এমন অবস্থায় নেই যে সেদিন রাতে আসলে কি ঘটেছিল সেটা বলবে? ওদেরকে এক্ষুনি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো দরকার। আর বড্ড অদ্ভুত মশাই আপনাদের ওই গোমতী। এই পরিত্যক্ত জমিদার বাড়িতে বহিরাগত 4 জন এসে থাকতে চাইল, আর তিনি তাদেরকে থাকতেও দিলেন। কিন্তু গোমতী
পরের দিন আর জমিদার বাড়িতে আসেনি। তার খোঁজ খবর করলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাই বাধ্য হই সুকান্তবাবু গ্রামবাসীকে জানিয়ে দেন কেউ যেন জমিদার বাড়িতে আর না যায়। দুজন কনস্টেবলকে পাহারায় রেখে সুকান্তবাবু বেরিয়ে যান। আগে এদেরকে হাসপাতালে ভর্তি করাটা প্রয়োজন। কখন কি হয়ে যায় তো বলা যায় না। তারপর গোমতীর খোঁজ করতে হবে। গেল কোথায় মেয়েটা? এই জমিদার বাড়িটাও একবার ভালো করে ঘুরে দেখা দরকার। কিন্তু তার আগে এদের চিকিৎসা জরুরি। কিছু একটা হয়ে গেলে না আমার ঘাড়েই যত ঝামেলা এসে পড়বে। সে ফিরে এসেছে, সে ফিরে এসেছে, ফিরে এসেছে। গিন্নিমা, গিন্নিমা ফিরে এসেছে। সবাই সাবধান, সাবধান। ইনি কে? এনাকে তো ঠিক। আগে উনি রামেশ্বর বুড়ো। গ্রামের সবাই জানে বুড়ো রামেশ্বরের মাথাটা খারাপ, বয়সের ভারে। হ্যাঁ, ও এরকম কত কথা বলতে থাকে দিন রাত। লোককে ডেকে জমিদার বাড়ির গল্প শোনায়। শুনেছি জমিদারের খাস লোক ছিল রামেশ্বর, কিন্তু মাথাটা একেবারে গন্ডগোল হওয়ার পর থেকে সে আর জমিদার বাড়ি যেতেও চাইতো না। কি যেন একটা ভয় পেত ভীষণ। কিন্তু কোনো কারণ জিজ্ঞাসা করলে কারণ না বলে ভয়ে ভয়ে জমিদার বাড়ির দিকে তাকিয়ে থাকতো। তাই রামেশ্বরের কথায় কেউ বিশেষ গুরুত্ব দেয় না। তবে ওই গিন্নিমা ফিরে এসেছে কথাটা শোনার পর থেকেই সবার মধ্যে কেমন একটা আতঙ্ক কাজ করছে স্যার। তার মধ্যে আবার গোমতীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই 4 জন ছেলের অবস্থা তো ওরা নিজেরাই সচক্ষে দেখেছে। ওদিকে ডাক্তারও 4 জনের অবস্থা দেখে হতভম্ব। সঙ্গে সঙ্গে 4 জনকে ভর্তি করে নিয়েছে। সব শুনে বিক্রমজিতের আগে চিকিৎসা করেন। বিক্রমজিতের ঘাড়ের হাড় ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। একটুর জন্য ভেঙে যায়নি, তবে সেখানেই মৃত্যু হতো। শ্বাসনলীর ওপরেও ভালো মতো চাপ পড়েছে। শ্বাস নিতে তখনও কষ্ট হচ্ছে। অক্সিজেন দিয়ে বিভিন্ন টেস্ট করানোর কথা বলে বাকিদের দেখতে যান। লিটনের তো কোনো জ্ঞানই নেই। যখনই জ্ঞান ফিরছে তখনই চিৎকার করছে পাগলের মতো। সে আবার জেগে উঠেছে প্রতিশোধ নিতে। তোমরা পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। মিন্টার তুতাইরও একই অবস্থা। এসব যেন বলে চলেছে ভীষণ রকম আতঙ্কগ্রস্ত হলে মানুষের এরকম অবস্থা হয়। ডাক্তার 3 জনকে ঘুমের ওষুধ দিয়েছেন। 3 জনের রুমেই একজন আয়া আর নার্স রেখে দিয়েছেন, কারণ যেরকম পাগলের মতো চিৎকার আর ছটফট করছে তাদের যে কোনো মুহূর্তে একটা বড় বিপদ ঘটতে পারে। ওদের যেরকম অবস্থা দেখছি, দেখে তো আমার রীতিমতো ভয় করছে। বারবার বারণ করা সত্ত্বেও কিচ্ছু শুনলো না। নিজেদের বিপদ ওরা নিজেরাই ডেকে আনলো। একটা বারও আমাদের কথা ভাবলো না। হাসপাতালে বিক্রমজিৎ, তুতাই, মিন্টা, রন আর লিটনের বাড়ির লোক ভিড় করে দাঁড়িয়ে। বিক্রমের মা শুনে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আসতে চেয়েছিলেন, কিন্তু বিক্রমজিতের ভাই সমরজিৎ নিষেধ করেছে। সমর বিক্রমের অবস্থা দেখে হতবাক। চোখ দুটো প্রায় ফ্যাকাশে, মণি দুটি একটি বিন্দুতে পরিণত হয়েছে। দেহটাও রক্তশূন্য ফ্যাকাশে। সমর ইন্সপেক্টর সুকান্তবাবুকে বলল, এরকম কোনো গ্রামের কথা আগে তো শুনিনি আমরা স্যার, আর আমাদের এসব সম্পত্তির কথাও শুনিনি। তবে আমরা এসবের উত্তরাধিকারী হব কি করে? দেখুন, বিক্রম ছাড়া বাকি কেউ সেই রকম ভাবে শারীরিক আহত হয়নি। তবে একটাই চিন্তা আমায় ভাবাচ্ছে। সবাই এমন কিছু একটা দেখে আতঙ্কিত হয়েছে যে তাদের ব্রেনে প্রচন্ড চাপ পড়েছে। তাতে তাদের সাময়িক হলেও মস্তিষ্কের বিকৃতি দেখা দিয়েছে।
তবে ওষুধ দেওয়া হয়েছে। হ্যাঁ, আশা করছি ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার মনে হচ্ছে ওদের উপর কিছুর একটা নেগেটিভ প্রভাব পড়েছে। বিক্রমদার শরীর, চোখ দেখছেন না কিরকম ফ্যাকাশে, চোখের মনি নেই বললেই চলে। সত্যি বলতে আমার ভীষণ ভয় করছে ওদের দেখে। ভয়ঙ্কর কিছু না হয়ে যায় ওদের। চিকিৎসা যেমন চলছে চলুক, কোনো ওঝা বা তান্ত্রিক ডেকে কোনো ক্রিয়া করিয়ে নিলে হয় না? আপনাদের কি মত? এত পাকামি ওদের কে করতে বলেছিল? কতবার মানা করেছিলাম কিন্তু ওরা শোনেনি। এখন নিজেরা তো ভুগছে, সাথে আমাদেরও মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। তুই ঠিক বলেছিস চিন্টু, আমাদেরই যা করার করতে হবে। আচ্ছা, তোর কেউ এমন চেনা জানা আছে নাকি? থাকলে বল, আমি নিজে গিয়ে কথা বলবো। আর এসব ফেলে রাখলে চলবে না, কখন কিছু একটা ভয়ঙ্কর ঘটে যাবে। ওদিকে বিক্রম হঠাৎ আচ্ছন্ন অবস্থা থেকে বেরিয়ে পাগলের মতো চিৎকার করছে। হঠাৎ করেই বেড থেকে শূন্যে ভাসতে শুরু করেছে সে। এসব দেখে তো আয়ারাই ভয় পালিয়ে গেছে। ডাক্তারও হতভম্ব হয়ে তাকিয়ে। এত পেশেন্ট, ডেড বডি আর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট কেস তিনি দেখেছেন, তার কাছেও এর কোনো জবাব নেই। তিনি সিন্টুকে ওই ওঝা তান্ত্রিকের কথা বলায় বকাবকি করতেই যাচ্ছিলেন, কিন্তু এখন তিনি নিজেই ভয় কাঁপছেন। সমর, সিন্টু আর বাকিরা যারা বিক্রমের বন্ধু আছে তাড়াতাড়ি খবর পেয়ে ভেতরে এসে বিক্রমকে চেপে টেনে বেডে শোয়ালো। ডাক্তারবাবু, শিগগিরই ওয়ার্ড বয়দের ডাকুন। বলুন কিছু দৌড়ে নিয়ে আসতে। হ্যাঁ, বলছি। ওয়ার্ড বয় আর বাকিরা মিলে শক্ত করে ধরে বিক্রমকে বেডের সঙ্গে বেডে আটকে রাখলো। ডাক্তারকে বলে বিক্রমের দুজন বন্ধু আর সমর ওখানেই রয়ে গেল বিক্রমের সঙ্গে। বিক্রম আবার আগের মতো অজ্ঞান, অচৈতন্য। কারোর মাথায় কিছুই ঢুকছে না ঠিক কি হচ্ছে। কাকু, আমার মনে হচ্ছে আর দেরি করা ঠিক হবে না। আমি বন্ধুদের থেকে খোঁজ নিয়ে জানাচ্ছি এরকম কেউ আছেন কিনা। খোঁজ পেলেই আমরা বেরিয়ে পড়ব। তাই দেখ বাবা, আমি বাকিদের খোঁজ নিয়ে আসি ওরা কেমন আছে। হ্যালো, কে বলছেন? নূপুর যখন সিন্টুর থেকে ফোন পেল তখন গভীর রাত। হঠাৎ এত রাতে ফোন পেয়ে বেশ বিরক্তই হয়েছিল নূপুর, কিন্তু সিন্টুর মুখে সব শুনে, বিশেষ করে মেজমাসি ওর কথা বলেছে শুনে, তখনই গ্রামের নাম, হাসপাতালের নাম আর সব কিছু জেনে ফোনটা কেটে দিল। মহামায়া সারা রাত সাধনা করেন, তার কাছে দিন রাতের কোনো প্রভেদ নেই। তাই উঠে বেরিয়ে মন্দিরে গেল নূপুর, কিন্তু মহামায়াও সেখানে নেই। ভোলাকে জিজ্ঞেস করায় ভোলা বলল, মহামায়া উনি তো শ্মশানে। নূপুর সেদিকে যেতে গেলে ভোলা তাকে বাধা দিয়ে বলল, শুনেছি আজ নাকি বেতাল নামাবেন মহামায়া, সেখানে নাকি আমারও যাবার অনুমতি নেই, তুমিও যেও না। মহামায়া কাউকেই ওই দিকে যেতে নিষেধ করেছেন। বছরে একবার বেতালের সঙ্গে দেখা করেন মহামায়া, সেদিন তিনি কাউকে চেনেন না, কি ক্রিয়া করেন তা কেউ জানেন না, পুরোটাই খুব গোপনীয়। আমি কতবার বলেছি আমায় নিয়ে যেতে, বলেন আমার নাকি এখনো সময় হয়নি, আমি গেলে প্রাণ চলে যাবে, বোঝো। বেতাল নামাবেন? সে আবার কি? ওই বিক্রম বেতাল গল্পের মতো বেতাল নাকি? শুনেছি তেনারা তো আবার মহাজ্ঞানী হন। এত যত জানি না বাপু, সেখানে যাওয়া নিষিদ্ধ আজ রাতে, ব্যাস। ইস, গেলে কি ভালো হতো বলো তো। বেতাল নাকি যেমন খুশি রূপ ধরতে পারে, নিমেষে অদৃশ্য হতে পারে, সব খবর রাখে। এরকম একজনকে যদি পাওয়া যেত কি ভালোই যে হতো। বেতাল বশ করা এত সহজ নয়, ওরা ভীষণ ধূর্ত আর বদমেজাজি। চোখের নিমেষে কথার জালে জড়িয়ে তোমাকেই বলি করে তোমাকে দিয়ে নিজের কাজ করিয়ে নেবে, এমন পিছু নেবে চাইলেও তার খপ্পর থেকে বাঁচতে পারবে না। বাবা, তবে তো তুমি বেতাল সম্পর্কে অনেক কিছু জানো। তা শ্মশানে তো আর যাওয়া যাবে না, তার চেয়ে বরং মহামায়া যতক্ষণ না আসেন
তোমার থেকে গল্প শুনি। না 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 না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। শুধু একবার ভীষণ জেদ করেছিলাম বেতাল নামানো দেখবো, তখন মহামায়া এসব বলেছিলেন। আর বলেছিলেন বেতাল বশ করতে গিয়ে বিশেষ পদ্ধতি লাগে, বেতালরা বড্ড অলস হয়, এদের দিয়ে কাজ করানো অসম্ভব। তবে এদের বশ করতে পারলে এরা তোমার সব কথা শুনবে, কিন্তু এদের নিজের পরিবারের লোকের মতো মনে হয়। এদের ওপর কর্তৃত্ব ফলাতে গেলে এরা রেগে যায়। বেতালরা খেতে বড় ভালোবাসে, তাই যতই রাজকীয় খাবার হবে বেতাল তত তোমার উপর খুশি হবে। বেতাল না চাইলে কখনো তুমি তাকে দেখতে পারবে না। যেদিন সঠিক সময় হবে সেদিন তোমায় দেখা দেবে, পরীক্ষা করবে, তারপর সফল হলে সে তোমায় বন্ধু বানাবে। তুমি নিজে থেকে তাকে ধরতে গেলে বা বশ করতে গেলে তোমার চরম সর্বনাশ করে দেবে। এমনকি এদের নিয়ে আলোচনা করাও ওরা পছন্দ করে না। তাই ভালো চাও তো ঘুমোতে চাও, মা আসলে আমি তোমায় খবর দেবক্ষণ। ও তাই বুঝি, ওই জন্যই 3 দিন ধরে আশ্রমে বিশেষ বিশেষ রান্নার আয়োজন চলছিল বেতালকে খুশি করতে। কিন্তু এত খাবার একা মহামায়া মা কি করে শ্মশানে নিয়ে গেলেন? নাও বলে কি মেয়ে, আরে এই 3 দিন তো তিনি আমাদের সঙ্গে এসে খেয়ে গেছেন। বললাম না বেতালকে বশ করা তো সহজ নয়, আমাদের মধ্যে কারো রূপ ধরে এসে খেয়ে চলে গেছেন। একমাত্র মহামায়া তাকে চিনেছেন, আর কেউ তাকে চিনবেও না, বুঝতেও পারবে না। তবে তো বেতাল ভালো, এই যে যাকে বন্ধু করে, তার সঙ্গে দেখা করে, তার দেওয়া খাবার খেয়ে যায়। মানুষ যেমন বিভিন্ন চরিত্রের হয়, ভূতও হয়, তা বেতাল স্বভাবে একটু আলাদা, এতে ভয় পাওয়ার কি আছে? পড়িসনি তো খপ্পরে, বুঝবি কি? হঠাৎ ভোলা তুই তাকারি করায়। নূপুর হেসে বলল, পড়েছি তো, এই যে সামনে বসে। ঘুমোতে যা দেখি, বসে বসে নাম জপ করছিলাম, এই মেয়েটা বক বক করছে তখন থেকে, যা। নূপুর হেসে শুতে গেল। যাওয়ার আগে বলল, শোনো, মহামায়া মায়ের সঙ্গে আমার দরকারি কথা আছে, এলেই আমায় জানিও কিন্তু। ভোলা ঘাড় নাড়ল। পরদিন সকালে মহামায়ার ডাকে ঘুম ভাঙল নূপুরের। মহামায়া বললেন, হ্যাঁ রে, তুই তো এত বেলা পর্যন্ত ঘুমোস না তো? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, সে কি, আমি যে ভোলাকে বলেছিলাম তুমি এলেই আমাকে ডাক দিতে, সে কোথায়? আর তুমি সারা রাত শ্মশানে গিয়েছিলে কেন? আমি আবার কখন শ্মশানে গেলাম? আমি তো জয়দের বাড়িতে গিয়েছিলাম, ভোলাও গিয়েছিল আমার সঙ্গে। যাবার সময় দেখলাম তুই ঘুমোচ্ছিস, তাই আর ডাকিনি। হ্যাঁ, ভোলা তো রাতে আমার সঙ্গে কত কথা বলল। তুমি নাকি শ্মশানে গেছো বেতালের সঙ্গে দেখা করতে, বেতাল সম্পর্কে আমায় কত কত কথা বলল, তারপর ঘুমোতে যেতে বলল। ও মা, সে কি? কখন? ও তো আমার সঙ্গে গিয়েছিল। আমাকে ভয় দেখাতে চাইছো বুঝি, নাকি সত্যিটা লুকাতে চাইছো? আমি কাল সত্যি কতক্ষণ কথা বললাম ভোলার সঙ্গে। তুই যে খুব একটা ভয় পাস না সেটা আমি এতদিনে জানি, তাছাড়া আমি মিথ্যে বলি না। জয়দের বাড়িতে একটা বাচ্চা ভয় পেয়েছিল, জ্বর কমছিলই না, খিঁচুনি উঠে গিয়েছিল। আমি তাই তাবিজ দিতে গিয়েছিলাম। সারা রাত থেকে বাচ্চাটার জ্বর কমলে তারপর আমরা এলাম। কিন্তু আমি যে ভোলাকে সচক্ষে দেখলাম, তার সঙ্গে কত কথা বললাম। আলো ছিল ওখানে? কোথায় দেখেছিলি? ওই যে মন্দিরের চত্বরে, মন্দিরের ভেতর থেকে প্রদীপের আলো আসছিল। কিন্তু আমি তো ভোলাকে চিনি, ওর গলা চিনি, আমি জানি ওটা ভোলাই ছিল। মহামায়া ভালো করে নূপুরকে লক্ষ্য করলেন, তারপর তার হাত চোখ ভালো করে দেখে বললেন, কি কি হয়েছিল কাল রাতে আমায় খুলে বলতো। নূপুর যা যা হয়েছিল সব খুলে বলল। মহামায়া সব শুনে বললেন, জানি না এ তোর কোন সাধনার ফল, যাকে পাবার জন্য মানুষ সাধনা করে, তপস্যা করে, তাকে তুই এত সহজে পেয়ে গেলি।
কাল রাতে স্বয়ং বেতাল তোর সঙ্গে কথা বলে গেছে, আর এটা খুব ভালো লক্ষণ রে। তোর উপর যদি খুশি হয় তবে সাধনা ছাড়াই তুই তাকে পাবি। তবে খুব সাবধান, কোনো কারণে এরা রেগে গেলে মৃত্যুও ঘটতে পারে। হ্যাঁ, সে কি সত্যি উনি বেতাল ছিলেন? হ্যাঁ, আয়নায় নিজের মুখটা দেখ একবার। চোখগুলো কতটা লাল, অথচ হাতগুলো একদম ফ্যাকাশে। নূপুর তাড়াতাড়ি আয়নায় দেখে দেখল মহামায়া একদম ঠিক বলেছেন। তার চোখগুলো অস্বাভাবিক লাল, অথচ ব্যথা বা কোনোই অসুবিধা হচ্ছে না ওর। এদিকে হাতগুলো অনেকক্ষণ বরফে রাখলে যেমন ফ্যাকাশে হয়, অনেকটা সেরকম। তা তুই এত রাতে আমার খোঁজ করছিলি কেন? নূপুর তখন সিন্টুর ফোন আসা থেকে সিন্টু তাকে যা যা হয়েছে বলেছিল সব মহামায়াকে খুলে বলল। এমনকি বিক্রমের অস্বাভাবিক আচরণ, শারীরিক অবস্থার অবনতি, সবটাই। মহামায়া সব শুনে বললেন, কাছ থেকে না দেখলে তো বুঝতে পারবো না ঠিক কি হয়েছে, তবে তুই যা বলছিস তাতে ওরা মারাত্মক কিছু একটা ভুল করেছিল, যার জন্য এরকম অঘটন ঘটেছিল। ঠিকানা আর ফোন নাম্বার নিয়ে নিয়েছিস তো? ওদের বলে দে আমরা কালকের মধ্যেই ওখানে পৌঁছে যাব। আমি এক্ষুনি ওদের ফোন করে জানিয়ে দিচ্ছি মা। ছেড়ে দে আমায়, তোরা আমাকে আটকে রাখবি? আমাকে আটকে রাখতে পারবি না, না আমাকে পারবি না আটকে রাখতে। ওদিকে বিক্রম থেকে থেকে ওরকম হাত পা ছোড়ার চেষ্টা করছে। বেডের সঙ্গে আটকানো বলে সেটা পারছে না, কিন্তু অদ্ভুত রকমভাবে গালাগালি করছে। সে কানে শোনা যায় না। বাধ্য হয়ে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। মিন্টা, তুতাই আর লিটন তখনও ঘুমাচ্ছে। সবাইকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। ডাক্তার যা যা টেস্ট করতে দিয়েছিলেন সব রিপোর্টই মোটামুটি নর্মাল এসেছে। শুধু সবার প্রেশার আর হার্টবিট একটু বেশি। সেটা স্বাভাবিক। ওরা যে ভীষণ কিছুতে ভয় পেয়েছিল সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। বিক্রম বাদে বাকি সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বলেই ডাক্তার অনুমান করছেন। কিন্তু বিক্রমের এই অস্বাভাবিক আচরণের কারণ ওরা এখনো ধরতে অপারগ। নূপুরের ফোন পেতেই সিন্টু সবাইকে জানিয়ে দেয় নূপুর আর মহামায়া আসতে রাজি হয়েছেন। আর চিন্তা নেই, এবার নিশ্চয়ই একটা সুরাহা হবে ব্যাপারটা। নূপুরের বইয়ের দৌলতে মহামায়ার নাম প্রায় সবারই জানা, তাই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। বিক্রমের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে চিকিৎসা দ্বারা ওকে ঠিক করা সম্ভব নয়। এমনকি ডাক্তারও বলেছেন, দেখুন, আমরা তো ওভাবে হাল ছেড়ে দিতে পারি না, আর ওইসব ঝাড়ফুঁক তন্ত্র মন্ত্র করতেও বলতে পারি না। তবে চিকিৎসা চালিয়ে আপনারা ওনাকে ক্ষতিগ্রস্ত না করে যদি কিছু করতে চান তাহলে আমাদের কোনো আপত্তি নেই। সত্যি বলতে আমি নিজেও এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। তাছাড়া মিরাকল তো আমাদের চিকিৎসা ক্ষেত্রেও ঘটে, সুতরাং লৌকিক অলৌকিক বা অতিলৌকিক বলেও একটা ব্যাপার হয়তো আছে, যতই আমরা ব্যাপারটাকে এড়িয়ে যাই। আমাদের সবার একটাই উদ্দেশ্য ডাক্তারবাবু, যাতে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর কোনো নেগেটিভ এনার্জি যদি ওদের ক্ষতি করার চেষ্টা করে তবে তা থেকে যেন ওদের ছেড়ে চলে যায়। এই সময় ইন্সপেক্টর সুকান্তবাবু আবার হাসপাতালে আসেন কারো জ্ঞান ফিরেছে কিনা জানতে, কারণ ওদের জবানবন্দি ভীষণ জরুরি। যদিও এই কেসে কারো হত্যা বা তেমন কোনো গুরুতর অপরাধ এখনো ঘটেনি, তবে গোমতীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাই সেদিক থেকে দেখলে এই চারজনই শেষ গোমতীকে দেখেছে। এরাই এখন মূল সাসপেক্ট, অন্তত যতক্ষণ না গোমতীকে খুঁজে পাওয়া যাচ্ছে। গতকাল রাতে ঠিক কি এমন ঘটেছিল যে ওরা এতটা ভয় পেয়েছিল, তাই তিনি ওদের জবানবন্দি নিতে এসেছিলেন। যদি একজনেরও জ্ঞান ফেরে, কিন্তু ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছেন শুনে তিনি হতাশ হয়ে পড়লেন।
তবে ইন্সপেক্টর সুকান্তবাবু যখন শুনলেন মহামায়া আর নূপুর আসছেন, তখন বললেন, দেখা যাক উনি এসে সত্যিটা উদ্ঘাটন করতে পারেন কিনা। বিক্রমের এইরকম অবস্থা না দেখলে আমিও হয়তো এইসবের পারমিশন দিতাম না, কিন্তু ওর এই ভয়ঙ্কর অবস্থা দেখে আমারও মনে হচ্ছে যে এটা একটা স্পেশাল প্যারানর্মাল কেস। তাড়াতাড়ি কিছু না করলে হয়তো বিক্রমকে বাঁচানো মুশকিল হবে। হ্যাঁ, ওনারা কালকেই আসবেন বলেছেন, কিন্তু বিক্রমের যা অবস্থা, ওর এই অবস্থা দেখে আমাদের ভয় হচ্ছে রাতের মধ্যে কিছু না করে বসে আবার। আচ্ছা, একটা কাজ করলে হয় না? যতক্ষণ না মহামায়া আসছেন, ওদের সবার সামনে একটা করে ছোট্ট হনুমানজির মূর্তি রেখে দিলে হয় না? হয়তো এতে কিছুটা কাজ হবে। সিন্টু আর সমর সেই মতো বাজার থেকে 4টে হনুমানজির মূর্তি কিনে হনুমানজির মন্দিরে গিয়ে 4টে মূর্তির অভিষেক করিয়ে 4টে মূর্তি 4 জনের মাথার কাছে রেখে দেয়। সিন্টু আবার বুদ্ধি করে হনুমানজির মন্দির থেকে কিছু ফুল আর মেটে সিঁদুর নিয়ে এসেছিল। 4 জনের বালিশের নিচে সেই ফুল রেখে দেয় আর সবার কপালে সিঁদুরের তিলক কেটে দেয়। এমনকি হাসপাতালে যারা যারা ওদের পাহারা দেবে তাদের কপালেও কেটে দেয় তিলক। আমি একবার গোমতীর সন্ধানে বের হব, আর তাছাড়া জমিদার বাড়িতেও ইনকোয়ারি করতে হবে। কালকে নূপুর আর মহামায়া এলে আমাকে একটু ইনফর্ম করবেন, ফোন করবেন, কেমন? আমি কথা বলে নেব ওনাদের সঙ্গে। ভোলা, মহামায়া আর নূপুর আসার আগেই ঘটে গেল অঘটনটা। হাসপাতালে সবাই হতবাক। নূপুর, মহামায়া আর ভোলা যখন হাসপাতালে এসে পৌঁছালো, তখন বিক্রমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সিন্টু, সমীর, ওদের বাবা সবাই ইন্সপেক্টর সুকান্তবাবুর সঙ্গে খুঁজতে বেরিয়েছেন। একে তো গোমতীকে পাওয়া যাচ্ছে না, তারপর আবারই বিক্রম। ডাক্তারবাবু তো এসব বলার সময় রীতিমতো কাঁপছিলেন। বাকিরা কেমন আছে? ডাক্তার জানালেন তারা ভালোই আছে, সুস্থ আছেন এখন অনেকটা, কিন্তু তিনি এখনো ভেবে পাচ্ছেন না বিক্রম এত নিরাপত্তা থাকা সত্ত্বেও এই 4 তলা থেকে কিভাবে নিজের বাঁধন খুলে পালালো। কারো চোখে পড়েনি, সিসিটিভিতে দেখা যায়নি লিফট বা সিঁড়ি দিয়ে নামেনি, তবে সে গেল কোথা দিয়ে? মহামায়া কিছু না বলে আগে ভালো করে বিক্রমের রুমটা পরীক্ষা করলেন, তারপর বিশেষ কিছু জায়গায় গন্ধ শুকে, তারপর একই রকমভাবে তিনি বাকিদের রুম পর্যবেক্ষণ করলেন এবং বললেন, ওরা ঘুমোচ্ছে, ঘুমাক। ওরা এখনো সুস্থ নয়, ওদের এখন বিরক্ত করে কোনো লাভ নেই। চল আমরা ওই জমিদার বাড়িতে যাই, আমার ওখানে যাওয়াটা বেশি জরুরি। কিন্তু মানে এরা 3 জনও যদি পালায় তবে তো আমার চাকরি চলে যাবে। যদিও ইন্সপেক্টর সুকান্তবাবু পুলিশ রেখে গেছেন পাহারায়, কিন্তু বিক্রম যেভাবে অদৃশ্য হলো, এরাও যদি হয় তবে তো মুশকিলে পড়ব। দেখুন, আমি তো এখানে সবে এসেছি, আমার তো ব্যাপারটা বুঝতেও কিছুটা সময় লাগবে। তবে আমি 3টে মাদুলি দিয়ে যাচ্ছি, অসুবিধা না থাকলে ওগুলো গলায় পরিয়ে রাখুন। আর হ্যাঁ, একদম কণ্ঠনালীর কাছে যেন মাদুলিটা থাকে। আমি আগে জমিদার বাড়ি থেকে ঘুরে আসি, তারপর আবার এখানে আসব। ওদের জন্য যেটুকু করার আমি করব, ওদের নিয়ে চিন্তা করবেন না। দেখুন, ওরা বাকি পেশেন্টদের কোনো ক্ষতি না করলেই হলো। বেশ, আপনারা তবে ঘুরে আসুন, আমি হাসপাতাল থেকে একজনকে পাঠিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে, যে বাড়িটা চিনিয়ে দেবে। সিন্টু আর ওই ইন্সপেক্টর সুকান্ত বাবুকে আমি বলে দিয়েছি, ওরা বিক্রমকে খুঁজে জমিদার বাড়িতে পৌঁছে দেবে। মহামায়া ঘাড় নাড়লেন। একজন ওয়ার্ড বয় ওনাদের সঙ্গে বেরিয়ে একটা টোটো করে জমিদার বাড়ির দিকে এগিয়ে চলল। দেখে তো জায়গাটা বেশ উন্নতই মনে হচ্ছে, তবে এখানে এরকম একটা জমিদার বাড়ি পরিত্যক্ত হয়ে থাকে কি করে? এদিকটায় যত জমজমাট, বাড়ির ওই দিকটা বেশ নিরিবিলি। আসলে বিশাল জমি জমা নিয়ে এই জমিদার বাড়ি, তাই জমিদার বাড়ির আশপাশটা জঙ্গল আর আগাছায় ভরা। পিছনে জলা জমি,
একবার ওর মধ্যে পড়লে বেঁচে ফেরা মুশকিল, তাই সহজে এদিকটা কেউ আসে না। বসুদেব আর গোমতী যতদিন ছিল ততদিন তবু আলো জ্বলতো রাতে এই জমিদার বাড়িতে, পুজো পড়তো। এখন তো পুরো বাড়িটাই খাঁ খাঁ করছে। যাও ওই 4 জন সাহস করে ছিল, এখন ওদের অবস্থা দেখে তো ওই দিকটায় কেউ যেতেই চাইছে না। বিক্রম তো জমিদারের উত্তরাধিকারী নয়, তবে সেই চিঠি পেল কোথা থেকে? আর আর কেনই বা মিথ্যে পরিচয় এখানে এলো? সেটা এখনই বলা যাবে না, তবে ওকে ওর নিয়তি ডাকছিল, তাই ও এখানে এসেছিল। বলছি, ওরা তো সবাই গোমতী আর বিক্রমকে খুঁজতে বেরিয়েছে। আমাদের কি এখন ওদের অনুপস্থিতিতে জমিদার বাড়িতে যাওয়া ঠিক হবে? এটাই সঠিক সময় নূপুর। সবাই থাকলে আমার কাজে বাধা আসবে, বরং ওরা আস্তে আস্তে আমি যতটা পারি জমিদার বাড়িটা দেখে নিই। সেই ভালো মা, আমার আবার বেশি লোকজন ভালো লাগে না। মহামায়ার নূপুর মুচকি হাসল। এটাও দেখছি বেতালের থেকে কম কিছু না। ভোলা একবার কটমট করে তাকিয়ে চুপচাপ বসে রইল। এদিকে তারকের কথাই ঠিক হলো। ওরা যত জমিদার বাড়ির দিকে এগোতে লাগলো তত গাছপালা বৃদ্ধি পেতে লাগলো। পরিবেশ শান্ত হয়ে গেল। একসময় তো লোকজনের আনাগোনাও প্রায় কমে গেল। নূপুর দেখল বিস্তর খোলা প্রান্তরে বিক্ষিপ্ত গাছপালা, আর তার মাঝে শোভা পাচ্ছে গাছপালায় ঘেরা এক প্রকাণ্ড অট্টালিকা। যদিও দূর থেকেই বাড়িটা দেখা যাচ্ছে। আয়তন বিশাল, তবে স্পষ্ট নয়, কারণ চারিদিকে বড় বড় গাছ। নূপুরের বুঝতে অসুবিধা হলো না রাতে এই বাড়ি কতটা নিঝুম পরিতে পরিণত হয়। আচ্ছা তারক, ওখানে ইলেকট্রিসিটি নেই? আছে তো, তবে এত বাড়ি ঘরগুলো তো পেলাই, ওই আলোতেও ঘরের অন্ধকার যেন কিছুতেই কমে না। শুনেছি আগে তো বড় বড় ঝাড়বাতি জ্বলতো, রাতে নাকি বহু দূর থেকে জমিদার বাড়ির আলো দেখা যেত। এখন সেসব নেই, লোকজনও নেই, আর এত আলো জ্বালাবেই বা কে? অর্ধেক ঘর তো বন্ধ হয়ে পড়ে থাকে। এরপর দেখবি এসবও কিছুই থাকবে না, সব জমি বিক্রি হয়ে যাবে। এখনো যে রয়েছে এটাই অনেক। বাংলার ঐতিহ্য এভাবেই শেষ হয়ে যাচ্ছে। এরপর এগুলো বিক্রি হয়ে বড় বড় আবাসন তৈরি হবে। আচ্ছা মা, ভূতেরাই বা থাকবে কোথায়? তখন বাড়ির বদলে সবার শরীরে এক একটা দুষ্টু আত্মা ভর করবে, মানুষ সব দানবে পরিণত হবে। কথাটা মন্দ বলিসনি। হবে কি, হচ্ছে তো। মানুষের মধ্যে কত পাশবিক গুণ বৃদ্ধি পাচ্ছে দেখছিস না? মানুষ দিনের থেকে রাতকে এখন ভালোবাসে, আলোর থেকে আধার, ভালোর চেয়ে মন্দ। তাই তো, এভাবে তো ভাবিনি। মানুষের মধ্যে এত নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাচ্ছে, মানুষ এখন মারামারি, দাঙ্গা, রক্ত, খুন, চুরি, ডাকাতি করতে একটুও লজ্জা পায় না, অপরাধবোধ মনেই করে না। সত্যি কি এসবের জন্য? কে জানে। ওরা যখন জমিদার বাড়িতে এসে উপস্থিত হলো তখন সবাই তো হতবাক। এত বড় বাড়ি এখনো টিকে রয়েছে কিভাবে? সরকার এখনো অধিগ্রহণ করেনি, আর বাড়িটা যথেষ্ট সুন্দর এখনো। তবে চারপাশ বেশিরভাগ বড় বড় গাছপালা আর আগাছায় ভরা। পিছনের দিকটা জলা, ওখানে যাবেন না। আর আমার তো ডিউটি আছে, তবে আমি আসি। আচ্ছা ঠিক আছে। যদি কিছু অসুবিধা হয় ইন্সপেক্টর বাবুকে না হয় ডাক্তার বাবুকে একটা ফোন করে দেবেন। নম্বর আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে। তারক চলে যেতে ওদের মনে হলো কোনো এক মৃত্যুপুরীতে ওদের এনে ছেড়ে দেওয়া হয়েছে। কোনো জায়গা যে এতটা নিঃশব্দ হতে পারে কেউ না এলে অনুভব করতে পারবে না। এই বাড়িতে একা দিনেই কারোর পক্ষে থাকা অসম্ভব, সে যতই সাহসী মানুষ হোক না কেন। রাতে তো প্রশ্নই ওঠে না। মহামায়া কিছুক্ষণ দাঁড়িয়ে
কি যেন অনুভব করছিলেন। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন জমিদার বাড়ির অন্দরে। নূপুরের হঠাৎ দূরে আরো ছোট্ট মহল চোখে পড়ল। সে তাড়াতাড়ি মহামায়াকে সেটা দেখাতেই মহামায়া বললেন, হ্যাঁ দেখেছি, ওটা বোধহয় রংমহল। আগেকার দিনে বেশিরভাগ রাজবাড়ি বা জমিদার বাড়িতে এরকম আলাদা একটা মহল থাকতো, যেখানে জমিদার আর রাজারা রাত হলেই তার ইয়ার বন্ধু বান্ধবদের নিয়ে আসর জমাতো। বাইরে থেকে মোটা টাকার বিনিময়ে তাওয়ায়েফ মানে নর্তকী এনে নাচ গানের আসর বসাতো। অনেক নর্তকী কিন্তু বেশ সম্ভ্রান্ত আর সম্মানীয় ছিল। তারা শুধু নাচ আর গানের মজলিস করত, আর শুধু তার জন্যই টাকা নিত। তবে সে টাকার অঙ্ক বিশাল ছিল। আগেকার দিনে এটা একটা প্রতিযোগিতা ছিল বলতে পারিস, যে যত টাকা দিয়ে নামকরা তাওয়ায়েফ আনবে, আসর বসাবে, টাকা ওড়াবে, সে তত বড় জমিদার। আর সেটা হতো মূলত কোনো উৎসবের সময়। তবে অনেকে আবার এদের প্রেমে পড়ে বা এদের গান আর নাচের প্রেমে পড়ে তাদের সারা বছর রেখে দিত, আর তাদের জন্যই বানানো হতো এই খাস মহল বা রংমহল। বাবা, তবে তো বেশ বড় লোক ছিল বলো। প্রচুর। কেউ কেউ তো জমিদারের থেকেও। তাদের আলাদা দেহরক্ষী থাকতো, বাজনার আলাদা দল থাকতো নিজস্ব। এমনকি কেউ কেউ এক জমিদারের থেকে অন্য জমিদার বেশি টাকা দিলে সেখানে গিয়ে উঠত, আর এই নিয়ে শুরু হয়ে যেত লড়াই। বাবা, কি ডিমান্ড! সত্যি রে, এদের কথায় অনেক জমিদার উঠতো আর বসতো। রূপের জালে এরা সব কিছু ভুলিয়ে দিতে পারত। সুকান্তবাবু যথেষ্ট বিচক্ষণ ইন্সপেক্টর। তিনি এত বড় জমিদার বাড়ি ফাঁকা রেখে যাননি। দুজন কনস্টেবলকে রেখে গেছেন পাহারায়। ভেতরে ঢুকতেই তারা এগিয়ে এসে নূপুরদের পরিচয় জানতে চাইল, এবং পরিচয় পেয়ে জানালো সুকান্তবাবু আগেই তাদের আসার কথা বলে দিয়েছেন ফোনে। তারাই ঘুরে জমিদার বাড়িটা দেখাতে চাইল, কিন্তু মহামায়া একা জমিদার বাড়িটা দেখতে চায় বলে তাদেরকে না করে দিলেন। মহামায়া হেসে নূপুর আর ভোলাকে নিয়ে জমিদার বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বিশাল বড় জমিদার বাড়ি, যদিও বেশিরভাগ যে এখন অব্যবহৃত অবস্থায় পড়ে তা বোঝা যাচ্ছে। অনেক ঘর বন্ধ। যে ঘরে জমিদার থাকতেন তার আশেপাশের কিছু ঘর খোলা। মাঝখানে বিশাল উঠোন, তার চারপাশ দিয়ে জমিদার বাড়ির সারি সারি ঘর। উঠোনের পিছনের দিকটায় মন্দির আর নাট মন্দির। নাট মন্দিরে আগে নাকি দুর্গাপুজো হতো। নাট মন্দিরের পাশ দিয়ে খিড়কি দরজা। আগে পিছনে ডোবা ছিল, জল পরিষ্কার ছিল। জমিদার বাড়ির মহিলারা সবাই ওখানে স্নান করতেন। তারপর ধীরে ধীরে ওটা বুঝে যায়। নূপুর, মহামায়া আর ভোলা যে ঘরে প্রবেশ করল সেটায় বিশাল বড় বড় তৈলচিত্র। তার জৌলুস আজও বর্তমান। সবচেয়ে আকর্ষণীয় জমিদার ও জমিদার পত্নীদের রূপ একে অপরকে যেন টেক্কা দিচ্ছে। জমিদারকে দেখতে যেরকম সুদর্শন, তেমনি জমিদার গিন্নিদের সৌন্দর্য দেখার মতো। এত অলংকার সব যেন ফিকে তাদের সৌন্দর্যের কাছে। একটা ঘরে ঢুকে অস্ত্রশস্ত্র, বিশেষ করে কিছু বন্দুক আর তলোয়ার দেখে হতভাগ হলো ওরা। এগুলো বোধহয় শিকারের জন্য ব্যবহার করা হতো। গড়গড়া থেকে নানান রকম শৌখিন দ্রব্য, চোখ ধাঁধানোর মতো। বিশেষ করে ঘরের বিশাল ঝাড়বাতির দিকে তাকিয়ে থাকতেই ওদের ইচ্ছে করে। নাট মন্দিরের পাশে পূর্ব দিকে রান্নাঘর, অতিথিশালা। এখানের আসবাবপত্র আর সজ্জা পরিপাটি আর সুন্দর হলেও এত দামি নয়। একটা ঘরে বিভিন্ন রকমের আয়না, আলমারি আর কারুকার্য করা সেগুন কাঠের পালঙ্ক দেখে বোঝা গেল এটা বাড়ির গিন্নি ব্যবহার করতেন। নাট মন্দিরের পাশে মন্দিরে রাখা কৃষ্ণের বিগ্রহ, সঙ্গে নারায়ণ শিলা। সিংহাসনটার উপর আর দেবতার অলংকার বেশ কিছু সোনার তৈরি। বাকি ঘরগুলো আসবাবপত্র আর কিছু ঘরোয়া গাছ দিয়ে সাজানো। মহামায়া
মন দিয়ে সব দেখছিলেন। যেখানেই যাই খাওয়া দাওয়া বন্ধ করে এইসব ভূতেদের সঙ্গে লড়তে হয়। মা তো কিছুই মুখে তুলবে না, কিন্তু আমাদের তো খিদে পায়। আমার তাও নয় অভ্যাস আছে, কিন্তু নূপুরের এরপর থেকে ঝোলায় কিছু ফল আর খই মুড়ি বাতাসা নিয়ে আসবো। এটা মন্দ বলিসনি ভোলা, তবে এখন তো সেটার উপায় নেই। তুই বরং ওই রঘু আর চরণের মধ্যে একজনকে রাজি করিয়ে কিছু খাবার এনে খেয়ে নি। আমি ততক্ষণ আর একটু ভালো করে ঘুরে দেখি। সে না হয় দেখো, কিন্তু ওই জলায় আর রংমহলে একা যেও না, আমরা আসলে যেও। আচ্ছা বাবা, ঠিক আছে, তোরা আগে খেয়ে আয় দেখি, তারপর তোদের নিয়েই না হয় যাব। নূপুর যদিও যেতে চাইছিল না, কিন্তু ভোলা জোর করে নিয়ে গেল খাওয়াতে। চরণ আর রঘু জানালো তারা ডিউটি ছেড়ে যেতে পারবে না। তাছাড়া আশেপাশে কোনো দোকানপাটও নেই, তবে থানায় ফোন করে কাউকে দিয়ে তারা খাবার আনিয়ে নিতে পারবে। নূপুর আর ভোলা সেটাই করতে বলল। তারপর দুজনেই একটা ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। অনেকটা জার্নি হয়েছে, ক্লান্তিতে ওদের চোখ জড়িয়ে এলো। কিছুক্ষণের জন্য ওরা ঘুমিয়ে পড়েছিল। রঘুর ডাকে নূপুর আর ভোলা উঠে বসল। রঘু বলল, দিদিমণি, খাবার এসে গিয়েছে, কিন্তু আপনাদের সঙ্গে আর একজন ছিলেন, তাকে তো কোথাও পাচ্ছি না। রংমহলে দেখেছেন? চরণ গেছে, আপনারা উঠে খেয়ে নিন। ওসব পরে হবে, আগে মা আসুক। চরণ এসে জানালো মহামায়া রংমহলেও নেই। ভোলা শুধু বলল, তাহলে কি জলার ধারে? বলেই জমিদার বাড়ির পেছনের দিকে ছুটতে লাগলো। নূপুর, রঘু আর চরণও ছুটল পিছনে। খিড়কি দরজা দিয়ে বেরিয়ে জলার কাছে আসতেই ওরা দেখল মহামায়া চুপ করে দাঁড়িয়ে জলার দিকে তাকিয়ে আছেন। ভোলা ছুটতে ছুটতে এসে বলল, মা, তোমায় না বলেছিলাম একা আসবে না, আমাদের সঙ্গে নিয়ে আসবে। মহামায়া দূরে আঙুল দিয়ে কিছু একটা দেখালেন। ওরা সবিস্ময়ে দেখল একজন মহিলা জলায় উল্টো হয়ে মরে পড়ে আছে। গোমতী? মনে হচ্ছে 2-3 দিন আগেই মারা গেছে। সুকান্ত বাবুকে তোমরা একটা ফোন করে খবর দাও। আপনারাও চলুন চলুন এখান থেকে, এই জায়গাটা ভালো নয়, আগেই তো বলেছিলাম। তোমরা গিয়ে ফোন করো, আমরা যাচ্ছি। আমার একটু সময় লাগবে এখানে। তোমাদের চিন্তা নেই, আমরা কেউ বডি ধরবো না। রঘু আর চরণ একটু সন্দেহের চোখে তাকালো, তারপর কিছু না বলে সেখান থেকে চলে এলো। ওরা চলে যেতে মহামায়া ধীরে ধীরে গোমতীর দিকে এগোতে লাগলেন। নূপুর বাধা দিতে গেলে ভোলা নূপুরের হাত ধরে নিষেধ করল। মহামায়া বাঁ হাতের তর্জনী গোমতীর শরীরে ছুঁয়ে চোখ বুঝল, তারপর বলল, চল এখান থেকে, এখানে থাকা ঠিক হবে না। মহামায়া, নূপুর আর ভোলা আবার ফিরে এলো। মহামায়া জানালেন সে কিছুক্ষণ একা থাকবেন। রঘু জমিদার বাড়ির গিন্নিমার যে ঘর ছিল সেটায় থাকতে বলল। মহামায়া চলে গেলে রঘু নূপুর আর ভোলাকে বলল, অনেকক্ষণ আগে খাবার আনা হয়েছে, আপনারা একটু খেয়ে নিন কেমন? কিন্তু এই বিভৎস দৃশ্য দেখার পর নূপুরের আর খাওয়ার ইচ্ছে ছিল না। ভোলা আর নূপুর জানালো তারা আর খাবে না। চরণ আর রঘুর ইচ্ছে হলে খেয়ে নিতে পারে। রঘুর ফোন পেয়ে সুকান্তবাবু, সিন্টু আর তুতাই, বিক্রমের বাবা, ছুটতে ছুটতে এসে হাজির। সুকান্তবাবু থানায় ফোন করে আরও 4-5 জন লোককে চলে আসতে বলেছেন। সিন্টু, তুতাই আর বিক্রমের বাবা নূপুর আর ভোলার থেকে সব শুনে বলল, বিক্রমটা আবার কোথায় কে জানে, ওর কোনো বিপদ হলো না তো আবার? মহামায়ার কাছে ভোলা এখন কাউকে যেতে না করেছে। সুকান্তবাবু ঘণ্টাখানেকের মধ্যে গোমতীর ডেড বডি তুলে পর্যবেক্ষণ করে ছবি তুলে সেটা মর্গে পাঠিয়ে দেন পোস্টমর্টম করার জন্য।
তারপর নূপুর আর ভোলার সঙ্গে নিজেই পরিচয় করে কথা বলেন। মহামায়ার কথা জিজ্ঞেস করায় নূপুর বলল, গোমতীকে মহামায়ামাই সবার আগে দেখেছেন, তবে তার সঙ্গে আর একটু পরে কথা বললে ভালো হয়। মা সাধনায় বসেছেন। কি মনে হচ্ছে এসবের সমাধান করতে পারবেন আপনারা? এর থেকেও ভয়ঙ্কর ঘটনার সমাধান করেছেন মা মহামায়া। তিনি যখন এসেছেন তখন সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আমাদের ছেলেগুলো অন্যায় করেছে, কিন্তু তবুও একটু দেখবেন যেন ওদের কোনো ক্ষতি না হয়। আগে ঘটনাটা জানতে হবে যে এখানে কি হয়েছে বা কি হতে চলেছে, সেই বুঝে সমস্ত ব্যবস্থা করতে হবে। তবে আপনারা চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু জেনে মহামায়ামা নিশ্চয়ই এর প্রতিকার করবেন। এর আগেও এরকম কয়েকবার ওই ডোবায় ডুবে কয়েকজনের মৃত্যু হয়েছে। রংমহলে যারাই গেছে তারা আর কোনোদিনও ফেরেনি। তাই রংমহল আর ওই ডোবা তো বাদ দিন, এই জমিদার বাড়ির আশেপাশে কেউ আসতে চায় না। বড্ড ভয়ঙ্কর এই জমিদার বাড়ি। নিশ্চয়ই এমন কিছু এখানে ঘটেছিল যার জন্য এতগুলো মানুষকে প্রাণ হারাতে হয়েছে। তা সঠিক জানি না, তবে জমিদার বাড়িতে রাত কাটাতে হলে আগে পুলিশ স্টেশনে জানাতে হয়। ওরা চারজন মিথ্যে কথা বলে না জানিয়ে থেকে নিজেদের বিপদ নিজে ডেকে এনেছে। রাতে মহামায়া, নূপুর আর ভোলা জমিদার বাড়িতে থাকবে শুনে সুকান্তবাবু তো চিন্তায় পড়ে যান। তাই সুকান্তবাবু জানান মহামায়ারা রাতে থাকতে পারেন, তবে সুকান্তবাবু তাদের সঙ্গে থাকবেন। আপাতত তিনি থানায় গিয়ে গোমতীর বডিটার পোস্টমর্টম করতে দিয়ে কেস ফাইল রেডি করে চলে আসবেন। সিন্টুরাও থাকতে চেয়েছিল, কিন্তু মহামায়া জানান হাসপাতালে রাতে ওদের থাকাটা জরুরি। মহামায়া সবাইকে কিছুটা শ্মশানের ছাই দিয়ে বলেন, এটা মিন্টা, তুতাই আর লিটনের বেডের পাশে ছড়িয়ে গন্ডি টেনে রাখবি, আর মাদুলিগুলো একদম খুলবি না। আর হ্যাঁ, তোরা সব সময় সতর্ক থাকবি। বিক্রম ওখানে গেলেই আমাদের ফোন করে জানাবি। এখানে সুকান্তবাবু ছাড়া আর কাউকে থাকতে হবে না। সিন্টুরা মহামায়ার কথা মতো আবার হাসপাতালে ফিরে যায়। নূপুর আর ভোলা জমিদার বাড়িতে শুয়ে বসে রঘু আর চরণের সঙ্গে কথা বলে সময় কাটাচ্ছিল। মহামায়া রংমহলে গেছেন। রাতে তিনি রংমহলেই সময় কাটাবেন। এই জমিদার বাড়ির আসল ঘটনা তাকে জানতেই হবে, তবেই বিক্রমকে বাঁচানো যাবে। সুকান্তবাবু সব কাজ ছেড়ে সন্ধ্যার মধ্যেই সবার জন্য খাবার, মহামায়ার জন্য একটা ফ্লাক্সে গরম দুধ আর জল নিয়ে গেছিলেন। রঘু আর চরণকে ছুটি দিয়ে সুকান্তবাবু নূপুর আর ভোলার সঙ্গে গল্প করছিলেন খেতে খেতে। নূপুর মহামায়ার অলৌকিক কর্মকাণ্ডের সব কাহিনী বলছিল। মহামায়া চোখ বুজে পাশের ঘরে সাধনায় বসেছিলেন। দেখুন, মহামায়ামা রাতে কিছু ক্রিয়া করবেন এই বাড়ির ভেতরে ঘটে যাওয়া মৃত্যুর আসল সত্যি আর বিক্রমদের সঙ্গে কি হয়েছে তা জানার জন্য। এতে অনেক দুষ্টু শক্তি আর এই বাড়ির অতৃপ্ত আত্মারা জাগ্রত হবে, তাতে প্রাণ সংশয়ের ঝুঁকিও আছে। তাই আজ রাতে যাই হয়ে যাক, আপনি এই ঘর থেকে বের হবেন না। আমি সবার গাত্রবন্ধন করে গৃহবন্ধন করে দেব। সুকান্ত এসব শুনে অবাক হন, তবে কিছু বলেন না। ভোলা, নূপুর, সুকান্তবাবু আর নিজের গাত্রবন্ধন করে তারপর যে ঘরে তারা রাত কাটাবে সেটার গৃহবন্ধন করে। সুকান্তবাবু বেশ আশ্চর্য হয়ে এসব দেখছিলেন। সব শেষ হলে সে আবার নূপুরের কাছ থেকে মহামায়ার অলৌকিক কর্মকাণ্ডের কথা শুনতে থাকেন। এসব শুনতে শুনতে বেশ একটা ঘোর লেগে গেছিল সুকান্তবাবু। বিশেষ করে এই আলো আঁধারির মধ্যে এরকম নিস্তব্ধ পরিবেশে নিঝুম রাতে এসব কথা শুনলে অবিশ্বাসের আর জায়গা থাকে না। ভোলা কিন্তু ঘরের মধ্যে থেকেও চারিদিকে সতর্ক দৃষ্টি রেখেছিল, যেন অশুভ কিছুর ইঙ্গিত তাকে চিন্তায় ফেলেছিল।
করেই গভীর রাতে দূর থেকে যেন একটা মিষ্টি গলার গান ভেসে আসে, আর ঠিক তারপরেই ঘুঙুরের শব্দ। ওরা সবাই বিস্ময়ে চমকে ওঠে। আচ্ছা, গানের আওয়াজটা রংমহল থেকে আসছে না? যেখান থেকেই আসুক, আমাদের এই ঘরের বাইরে বের হওয়া যাবে না। মহামায়া মা তো ও ঘরে একা রয়েছেন। তিনি ওদের ডেকে এনেছে কিনা কে জানে। সুকান্তবাবু কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই ওরা চমকে দেখে ঘরের দরজার কাছে উপর থেকে কেউ একজন মুখ বাড়িয়ে। দেখতে দেখতে সে টিকটিকির মতন দেওয়াল বেয়ে ঘরে ঢুকে ঘরের ছাদে উঠতে থাকে। এরকম দৃশ্য কেউই কল্পনা করেনি। বিক্রম! ভোলা আর নূপুর বুঝতে পারল এটাই বিক্রম, যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু কি অবস্থা ওর চোখের মুখের, ও যেন নিজের মধ্যেই নেই, সেটা খুব স্পষ্টই বোঝা যাচ্ছে। কারণ সুকান্তবাবু অস্ফুটে বিক্রমের নাম ধরে ডাকলেও বিক্রমের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। চোখ দুটো ভয়ঙ্কর রকম সাদা, মনেই দেখা যাচ্ছে না ওর নাম যে বিক্রম, ও যেন সেটাও ভুলে গেছে। ওদিকে ভোলা, নূপুর আর সুকান্তবাবুর কানে আর গানের আওয়াজ যাচ্ছে না। ওদের নজর এখন বিক্রমের দিকে। অন্য কেউ হলে হয়তো ভয় জ্ঞান হারাতো, নয়তো ঘর ছেড়ে দৌড়ে পালাতো। কিন্তু ভোলা আর নূপুর এসব দেখে অভ্যস্ত, আর সুকান্তবাবু যথেষ্ট সাহসী। বিক্রম ওদের দিকেই মুখ করে, তবে ওদের দিকে তাকিয়ে কিনা বোঝা যাচ্ছে না। ভোলা নূপুর আর সুকান্তবাবুকে বলল, ভয় না পেয়ে ওকে চেপে ধরতে পারবে তোমরা? তারপর হঠাৎ ভোলা জোরে জোরে মন্ত্রপাঠ করতে লাগলো মা বগলা মুখে। ওম বগলা মুখে ওই সর্বদুষ্ট নাম মুখম পদম স্বাহা। নূপুর আর সুকান্ত দেখল মন্ত্র শুনে ফুঁসতে শুরু করেছে বিক্রম, যেন ওদের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সুকান্ত আর নূপুরের দিকে ইশারা করে আরো জোরে জোরে মন্ত্রপাঠ করতে লাগলো ভোলা। ওং বগলা মুখী ওই সর্বদুষ্ট নাম মুখম পদম স্বাহা। বিক্রম লাফ দেবে, তার ঠিক আগের মুহূর্তে ভোলা ঝোলা থেকে এক মুঠো ছাই বের করে ছুঁড়ে দিল বিক্রমের দিকে। চোখে গায়ে ছাই পড়তেই ভয়ঙ্কর চিৎকার করে বিক্রম ঝাঁপিয়ে পড়ল। তার আগে নূপুর আর সুকান্ত সরে গেছিল। বিক্রমের চোখে মুখে ছাই পড়ায় সে লক্ষ্যভ্রষ্ট হয়। ওদিকে সুকান্ত আর নূপুর তাড়াতাড়ি চেপে ধরে বিক্রমকে। ভোলা বিক্রমের কপালে নিজের তর্জনী চেপে ধরে মন্ত্রোচ্চারণ করতে থাকে জোরে জোরে। এ ভাষা আর মন্ত্র নূপুরেরও অজানা। ওং শান্তি, ওং শান্তি, বিশ্বে কল্যাণে শান্তি, ওং শান্তি, সর্বং শান্তি। অনেকটা ঘুম পাড়ানি গানের মতো বিক্রম ধীরে ধীরে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বিক্রমকে ওরা ধরে খাটে শুইয়ে দেয়, তারপর ওর হাত পা বেঁধে দেয়। ওদিকে প্রায় ভোর হয়ে এসেছে। ভোলা বলে, তোমরা বিক্রমের উপর নজর রাখো, আমি দেখে আসি মহামায়া ঠিক আছেন কিনা। আচ্ছা, আপনি বরং রঘুকে বলুন একটু একটু তাড়াতাড়ি চলে আসতে, আমাদের চা করে দিতে পারবে। আর ওরা একটু নজর রাখলে আমরাও একটু বিশ্রাম নিতে পারবো। ভোলা কি জানতো যে বিক্রম এখানে আসবে? ওকে দেখে তো বেশ প্রস্তুত হয়েছিল বলেই মনে হলো। ভোলার ক্ষমতাও কম নয়, কিন্তু ঘোর বিপদে ও অনেকবার আমাকে আর মহামায়া মাকে বাঁচিয়েছে। তবে আমার মনে হয় মহামায়া মা জানতেন, তিনিই ভোলাকে সতর্ক করে দিয়েছিলেন। আর মহামায়া মা নিশ্চয়ই ওই গান শোনার পর রংমহলের দিকেই গেছেন। যতক্ষণ না উনি আসছেন আমি নিশ্চিন্ত হতে পারছি না। তাছাড়া মা কিভাবে যেন যোগ সাধনার মাধ্যমে সমস্ত কিছু জেনে যান। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি এই রহস্যময় জমিদার বাড়ির ইতিহাসের কথা জানবো বলে। উনি সব বলতে পারবেন? নূপুর ঘাড় নাড়ল। সুকান্তবাবু আশ্চর্য হয়ে তাকালো। তবে তো আর পুলিশের দরকারই পড়বে না। বিক্রমের অবস্থা দেখেছেন? ডাক্তারও ওর অবস্থার কারণ বলতে পারছে না। তাছাড়া আজকে রাতে যা দেখলেন, মানে ওরকম দেওয়াল বেয়ে চড়ে বেড়ানো, আপনার কাছে এর কোনো ব্যাখ্যা আছে?
সুকান্তবাবু চুপ করে থাকলেন। সত্যি নিজের চোখে দেখা যে ভয়ঙ্কর দৃশ্য আবার যেন তার চোখের সামনে ভেসে উঠল, যার সত্যি কোনো ব্যাখ্যা নেই তার কাছে। সকালে মহামায়াকে বিধ্বস্ত অবস্থায় ভোলা ধরে ধরে নিয়ে আসে। মা, মা তুমি ঠিক আছো তো? একদম ঠিক আছে রে। আসলে এই রাজবাড়ির অনেক রহস্য, আর তা জানতে গিয়েই একদম হতবাক হয়ে গেছি। তুমি সব জানতে পেরেছো? ওমা, রাতে গানের আওয়াজ, নাচের আওয়াজ শুনিসনি? উনি হলেন রঙ্গিলাবাই, লখনৌয়ের নাম করা নর্তকী গায়িকা। একসময় ওনার গানের রেকর্ড বেরিয়েছিল, উনি তো বললেন মোটামুটি সব। তবে এখানে যা হচ্ছে তার পেছনে আরেকজনের প্রতিহিংসা কাজ করছে। তা হলো এই জমিদার বাড়ির গিন্নিমা মহাশ্বেতা দেবী। ওই যে তৈলচিত্র দেখছিস, এক হাত ঘোমটা টানা অসম্ভব সুন্দর তৈলচিত্র, ওই নারীর মাতৃত্বের ভালোবাসা জড়িয়ে আছে এই কাহিনীতে। তুমি এখন বিশ্রাম নাও তো, কাল থেকে কিছু খাওনি জল ছাড়া। আমি দুধ গরম করে আনি, একটু খেয়ে বিশ্রাম নাও। দুপুরে না হয় সব বলো। হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। তোমরা বসো, আমি চা করে আনছি সবার জন্য। আর আর মহামায়া আমার জন্য গরম দুধ। তুমি খেয়ে একটু বিশ্রাম নাও। হ্যাঁ, সেই ভালো। আপনারা বরঞ্চ একটু বিশ্রাম নিন, আমি চা খেয়ে থানায় যাই। আর যাবার পথে সিন্টুদের খবর দিয়ে যাব যে বিক্রমকে পাওয়া গেছে, জমিদার বাড়িতেই রয়েছে। আর আপনাদের জন্য কিছু খাবারও পাঠিয়ে দেব। আর দুপুরবেলা এসে আমি সব শুনবো, কেমন? বিক্রমকে আজ রাতের জন্য এখানেই রাখতে হবে। ডাক্তারকে বলে একটু ওষুধের ব্যবস্থা করতে পারলে ভালো হয়। রাতে আমি কিছু ক্রিয়া করব, আশা করছি তাতেও সুস্থ হয়ে যাবে। তাই আজকের দিনটার জন্য যদি গোপন রাখা যায় যে বিক্রম এখানে আছে, তাহলে খুব ভালো হয় আর কি। সুকান্তবাবু খানিকক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, আপনি বিশ্রাম নিন। আমি রঘু আর চরণকে দিয়ে বরং খাবার আর ওষুধটা পাঠিয়ে দেবো। আর দুপুরে তো আমি আসছি। আচ্ছা, আর কি কি লাগবে বলবেন, হ্যাঁ নিয়ে আসবো। আর বিক্রমকে বরং ওই গিন্নিমার ঘরে গিয়ে খাটের বিছানায় শুইয়ে দিই। এখানে কেউ আসলেও বিক্রমের ব্যাপারে জানতে পারবে না, ও বিশ্রাম নিতে পারবে। আর আপনারাও। নূপুর চা করে আনতে সবাই মিলে চা খেলো। সুকান্তবাবু আর ভোলা বিক্রমকেও একটু গরম দুধ খাইয়ে দিল আস্তে আস্তে। ছেলেটার উপরেও তো কত কি যাচ্ছে। তারপর ভোলা আর সুকান্তবাবু বিক্রমকে পাশের ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। মহামায়া দেখলেন যে মাদুলিটা সে দিয়েছিল সেটা বিক্রমের গলায় নেই। ভোলাকে বলে আর একটা মাদুলি বানিয়ে ওর গলায় পরিয়ে দিলেন। গিন্নিমার ঘরেই সোফায় শুয়ে মহামায়া বিশ্রাম নিতে লাগলেন। নূপুর আর ভোলা পাশের ঘরে এসে বসল। সুকান্তবাবু জিপ নিয়ে বেরিয়ে গেলেন। রঘু আর চরণকে খাবার দিয়ে পাঠিয়ে দেবে বলে গেলেন। ভোলা আর নূপুরও রাত জেগে বেশ ক্লান্ত। ওরাও শুয়ে বিশ্রাম নিতে লাগলো। দিনের বেলা জমিদার বাড়িটা শান্ত হলেও ততটা ভয় লাগে না, কিন্তু রাতে এই বাড়িটাই কেমন যেন অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করেই একটা মেয়ে চুপচাপ দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে নূপুর ভয় পেয়ে বলল, এই কে তুমি? তোমরা কে? এখানে তো রঘুদারা ছিল, আমি ঘর পরিষ্কার করতে এসেছি। ও, তুমি এখানে কাজ করো? না গো, গোমতী মাসি কাজ করত, তাকে পাওয়া যাচ্ছিল না বলে রঘুদা আমায় ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে ওদের জন্য খাবার করে যেতে বলেছে। ও আচ্ছা, তুমি ওই ঘরটা বাদে বাকি সব পরিষ্কার করে তোমার কাজ করো, বুঝলে? মেয়েরা ঘাড় নেড়ে নিজের কাজে লেগে গেল। নূপুর আবার ঘুমানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তখন সিন্টু এসে উপস্থিত হলো। জিজ্ঞেস করলো বিক্রমের কোনো খোঁজ পাওয়া গেছে কিনা।
বিক্রমের সুস্থতার জন্য কাউকেই মহামায়া বিক্রমের কথা বলতে নিষেধ করেছেন। তাই নূপুর কিছু বলল না, কেবল বলল, সকাল হতেই সুকান্তবাবু তো বেরিয়ে গেছেন ওর খোঁজে, ঠিকই খুঁজে পাওয়া যাবে, তোমরা চিন্তা করো না। সিন্টু দুধ, পাউরুটি আর কিছু ফল বের করে বলল, এগুলো তোমাদের জন্য, আমি দুপুরের খাবার নিয়ে আসব। সুকান্তবাবু দুপুরে আসবেন, তিনি খাবার নিয়ে আসবেন বলেছেন, তোমাদের আর কষ্ট করতে হবে না। তোমরা বরং ওই তিনজনকে দেখে রাখো, বিক্রমের মতো ওরাও উধাও হলে তো মুশকিল। সবাই ওখানেই আছে, মহামায়া মার দেওয়া মাদুলিও পরানো, কিন্তু বিক্রমের জন্য চিন্তা হচ্ছে সবার। কোনো চিন্তা নেই, মা মহামায়া যখন দেখছেন তখন ঠিক খুঁজে পাওয়া যাবে। সিন্টু একবার মহামায়ার সঙ্গে দেখা করার কথা বলায় ভোলা গম্ভীর হয়ে বলল, তিনি সারা রাত ওই রংমহলে ছিলেন, ভূতেদের সঙ্গে বৈঠক হয়েছে, আজ আবার রাত জাগবেন। তিনি একটু বিশ্রাম নিচ্ছেন বাপু, তুমি কালকে একেবারে দেখা করো বরং। অগত্যা সিন্টু চলে যায়। না, আর ঘুম হবে না দেখছি। বলা, তার চেয়ে তুই একটা গান কর দেখি। মহামায়া শান্তিতে ঘুমোচ্ছেন, তা পছন্দ হচ্ছে না বুঝি? তাও ঠিক। ঠিক তখনই ঝুমরির গান ভেসে এলো। যেমন মিষ্টি গলা, তেমনি অদ্ভুত সুন্দর গানটা। নূপুর উঠে গিয়ে ঝুমরির পাশে বসলো। গান শেষ হতে নূপুর বলল, বাহ, তোমার গলা তো খুব মিষ্টি, কিন্তু এই সঙ্গীত শিখতে গেলে তো তালিমের দরকার হয়, তুমি কোথা থেকে শিখলে? নিজে নিজে। এই জমিদার বাড়ির ওই দিকে আমার ঘর, রোজ রাতে এই গান ভেসে আসে, আমি বিছানায় শুয়ে শুয়ে সব শুনে শিখেছি। নূপুর হতবাক হয়ে গেল। এখান থেকে গান ভেসে আসতো, কিন্তু এখানে তো জমিদার আর নায়েব ছাড়া কেউ থাকতো না। সবাই সে গান শুনতে পেত না, কিন্তু আমি পেতাম। সেই গানের সঙ্গে গলা মিলিয়ে গান করতাম। বাড়ির সবাই আমায় বলতো নিশিতে পেয়েছে, এই জন্য কত বকা খেয়েছি। আমার এই সমস্ত গান মুখস্থ, ছোট থেকেই তো শুনতাম। গান শুনেছ, তা তুমি নিজে কিছু দেখোনি? না, আমায় রাতে বের হতে দেয় না। এমনিতেই এখানে ভয় কেউ থাকে না, আমাদের বাড়ি থেকে রাতে কেউ বের হয় না। তারপর আমি রাতে ঠিকমতো চোখেও দেখি না, তাই রাতে আমায় বের হতে দেয় না। আচ্ছা, গোমতী কোথায় থাকতো? সে তো ওই জলা জমির ওপাশে থাকতো। ওর কেউ ছিল না, তাই জমিদার বাড়িতে কাজ করতে রাজি হয়েছিল। বলতো আমার কিছু হলে কাঁদার লোক নেই। সত্যি, ওনার মৃত্যুতে কাঁদবার লোকও নেই। আমরা না এলে হয়তো মৃতদেহটাও আবিষ্কার হতো না, ওইভাবেই জলায় পচে থাকতো। সেদিন ঝুমরি সন্ধ্যা হবার আগেই চলে গেছে রাতের রান্না করে। সুকান্তবাবু দুপুরে এসে একবার বিক্রমের ওষুধ দিয়ে গেছেন। খাবার ঝুমরি তৈরি করে দেবেন শুনে আর খাবার আনেনি, তবে দুধ আর জল দিয়ে গেছেন মনে করে, আর মহামায়ার বলে দেওয়া কিছু সামগ্রী। সন্ধ্যা হতেই সব কাজ ছেড়ে চলে এসেছেন সুকান্তবাবু। আজ রঘু আর চরণও থাকবে। বিক্রমের কথা চিন্তা করেই তাড়াতাড়ি চলে এসেছেন সুকান্তবাবু। তবে ভোলা আর মহামায়া সুকান্তবাবুকে আশ্বস্ত করেছে বিক্রমের যথাসাধ্য খেয়াল রাখবেন ওনারা। মহামায়ার ভোলা সারাদিন ওই রংমহলে কি যেন করছেন। তারপর সন্ধ্যায় গিন্নিমার ঘরে এসে বিক্রমকে খুব ভালো করে বেঁধেছেন। তারপর ওর বিছানার চারপাশে শ্মশানের ছাই দিয়ে গণ্ডি কেটেছেন। সুকান্তবাবুকে, রঘুকে আর চরণকে বলেছেন আজ রাতে বিশেষ কিছু কাজ করবেন মহামায়া। যেহেতু সুকান্তবাবু, রঘু আর চরণ থাকবেন, তাই ওদের সাহায্য লাগবে। সবাইকে সন্ধ্যার একটু পরেই খেয়ে নিতে বলেছেন। মহামায়া আর ভোলা কিছু খাননি। বাকিদের খাওয়া দাওয়া হলে সবাইকে গিন্নিমার ঘরে নিয়ে আসেন। তারপর গিন্নিমার তৈলচিত্রের দিকে আঙুল দেখিয়ে বলেন,
আমি ওনাকে ডাকবো। এখানে যা কিছু হয়ে যাক, তোমাদের যে গণ্ডি এঁকে দেব তার বাইরে বের হবে না। তারপর রঘু আর চরণকে বিক্রমের 2 হাত শক্ত করে ধরে রাখতে বলেন, আর নূপুর আর সুকান্তবাবুকে তার পা ধরে রাখতে বলেন। যাই হয়ে যাক, ওর যেন হাত আর পা না ছাড়ে। তবে বিক্রমের জীবন তো যাবেই এবং ওদের প্রাণও যেতে পারে। এতে রঘু আর চরণ বেশ ভয় পেয়ে যায়। কিন্তু মহামায়া ওদের সবার চারদিকে শ্মশানের ওই ছাই দিয়ে গণ্ডি কেটে সবার দেহবন্ধন করে দেন। তারপর বলেন, যা কিছু হয়ে যাক, শুধু শুনে যাবে আর দেখে যাবে। খবরদার এই গণ্ডির বাইরে বের হবে না। নূপুর এর সঙ্গে পরিচিত, কিন্তু রঘু, চরণ, সুকান্তবাবুর রীতিমতো ঘাম ঝরতে থাকে কোনো এক অজানা আশঙ্কায়। এরপর ভোলা আর মহামায়া বিক্রমের সামনে 2টো আসন পেতে বসেন। সুকান্তবাবুর এনে দেওয়া সামগ্রীগুলো একে একে বের করে নিজেদের সামনে সাজিয়ে নেন। তারপর একটা লেবুর মালায় সিঁদুর মাখিয়ে মন্ত্র পড়ে বিক্রমের গলায় পরিয়ে দেন। একটা ধনী জেলে এবার মহামায়া বিড়বিড় করে মন্ত্রপাঠ করতে থাকেন। নূপুরের এ সম্পর্কে অভিজ্ঞতা আছে, তাই ও শান্ত হয়ে বিক্রমের পা ধরে থাকে। হঠাৎ করেই একটা মিষ্টি সুরেলা কণ্ঠে রঘু আর চরণের চোখ খুলে যায়। সুকান্তবাবু আর নূপুর ভয় না পেয়ে তাকিয়েই ছিল। ওরা হতবাক হয়ে দেখে এক হাত ঘোমটা টেনে ঠিক তৈলচিত্রের মতোই গিন্নিমা একরকম পোশাক পরে ধীরে ধীরে এগিয়ে আসছে ওদের দিকে। কি অপূর্ব তার চলনভঙ্গি, কি সুন্দর তার মিষ্টি গলা। কালকের সেই গলাটাই আজকেও গান ধরেছে। একটা অদ্ভুত মিষ্টি গন্ধে সবাই যেন বিভোর হয়ে যায়। কি হচ্ছে কিছু বুঝতে পারে না ওরা। নূপুরও অদ্ভুত বিস্ময়ে চেয়ে। একমাত্র মহামায়া তখনও মন্ত্রপাঠ করে যাচ্ছেন, আর ভোলা ধ্বনিতে আগুন জ্বালিয়ে রাখছে। বেশ কিছুক্ষণ পর গানটা থামলো। তারপর ধীরে ধীরে মহামায়ার মুখের কাছে এসে চুপচাপ ঘোমটার ভেতর থেকেই যেন কি দেখতে লাগলো। মহামায়া এবার মন্ত্র থামিয়ে হেসে বললেন, বস চণ্ডী। সঙ্গে সঙ্গে যেন ঘরের ঝড় বইতে শুরু করলো। হাওয়ায় সমস্ত জিনিসপত্র যেন লণ্ডভণ্ড হতে লাগলো। বিক্রমের বিছানাটা কাঁপতে শুরু করলো। এবার ভয়ঙ্কর এক খ্যান খ্যানে গলায় শোনা গেল, আমি রঙ্গনা, আমি এ বাড়ির জমিদার গিন্নি। নূপুর, সুকান্তবাবু, রঘু আর চরণ সবিস্ময়ে তাকিয়ে দেখল এ তো ঝুমরি। কিন্তু কোথায় যেন ওর মুখটার বিস্তর পার্থক্য হয়ে গেছে। চোখগুলো কটুরাগত, অথচ কি ভয়ঙ্কর রকম জ্বলছে। কানগুলো অপেক্ষাকৃত বড়, দাঁত আর জিভটাও অস্বাভাবিক রকমের বড়। চুলগুলো ঘোমটার ভেতরে, তবুও যেন কেমন হাওয়ায় দুলছে। চরণ তো এসব দেখে ওই গণ্ডির ভেতরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। রঘুরও প্রায় জ্ঞান হারাবার মতো অবস্থা। চোখ বন্ধ করে রাম নাম জপ করছে। হঠাৎ করেই আক্রমণাত্মক ভঙ্গিতে বিক্রমের দিকে ছুটে যায় ঝুমরি, কিন্তু কিসে যেন বাধা পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। ঘরটা হঠাৎ করেই আবার অস্বাভাবিক রকম শান্ত হয়ে পড়ে। ওর বাঁধন খুলে দে, ওকে না মেরে আমি যাব না, কিছুতেই যাব না। ও তো তোর কোনো ক্ষতি করেনি, তবে কেন ওকে মারবি? আমি এই জমিদার বাড়ির গিন্নিমা, আর তোর এত বড় সাহস, তুই আমায় তুই করে কথা বলিস? আপনি ঝুমরির শরীরে বাসা বেঁধেছেন। ঝুমরি আমাদের থেকে অনেকটাই ছোট, তাই সে যাকে
আপনি কেন বিক্রমকে মারতে চান সেটা বলবেন? সেটা তোকে কেন বলবো? কেন বলবো? বলতে তো হবেই গিন্নিমা। একজন নিরপরাধ মহিলা গোমতীকে আপনি মেরেছেন, আরেকজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করতে চাইছেন। আমি বিনা কারণে তাকে তো মরতে দিতে পারি না। তুই বাঁচাবি ওকে আমার হাত থেকে? তোর এত বড় সাহস! আমি থাকতে আপনি যে তাকে স্পর্শ করতে পারবেন না সেটা নিশ্চয়ই বুঝেছেন, আর আপনাকে কিভাবে বশে আনতে হয় তাও জানি। ভোলা। ভোলাও প্রস্তুত। দড়িতে কিছু সর্ষে, লঙ্কা, কর্পূর, তেজপাতা ফেলে আগুন উস্কিয়ে সামনে রাখা সিঁদুর ছুঁড়ে মারে ঝুমরির দিকে। ছটফট করতে করতে ঝুমরি বসে পড়ে। ভোলা তাড়াতাড়ি সিঁদুর নিয়ে গন্ডি কেটে দেয় ঝুমরির চারপাশে। সিঁদুরে মাখামাখি হয়ে উঠে দাঁড়াতে পারে না ঝুমরি, রাগে ফুঁসতে থাকে। সেই দেখে রঘু জ্ঞান হারায়। মহামায়া এবার একটা লেবু কেটে সেটা সিঁদুর মাখিয়ে ঝুমরির 2 হাতের তালুতে সেটা চেপে ধরে। যন্ত্রণায় ভয়ঙ্কর চিৎকার করে ওঠে ঝুমরি। ছেড়ে দে আমায়, এর ফল ভালো হবে না। ছেড়ে দে আমায়, ছেড়ে দে। ছেড়ে তো দেব, তার আগে বলুন বিক্রমকে কেন মারতে চান? ওর কি দোষ? আর গোমতীকেই বা কেন মারলেন? বলছি তুই আগে লেবু সরা আমার হাত থেকে। সর্বাঙ্গ জ্বলে পুড়ে গেল। ঠিক আছে, কিন্তু চালাকি করলে ফল আরো ভয়ঙ্কর হবে। আপনার আত্মা বন্দি করে নিয়ে যাব আমি, তন্ত্র সাধনায় কাজে লাগাবো। আপনার আর মুক্তি হবে না। রেগে গেলে মুক্তি চাই, মুক্তি। আমি ওকে মারতে চাই, ওই কন্দর্পকে। ও তো বিক্রম। ঝুমরি এবার 2 হাত তুলে মাটিতে ঠুকে চুলগুলো আঁচড়ে বলে, না না না, ও কন্দর্প নারায়ণ, আমার স্বামী। আচ্ছা, ও কন্দর্প নারায়ণ আপনার স্বামী, কিন্তু ওকেই বা আপনি মারতে চান কেন? ও কি ক্ষতি করেছে সব খুলে বলুন। ওর দোষ থাকলে আমি ন্যায় বিচার করব, আপনাকে মুক্তি দেওয়ার উপায়ও বের করব। মুক্তি চাই না, আমার চাই না। আমি ওর রক্ত চাই, রক্ত। দেখুন মা, আপনার যন্ত্রণা আমরা ততক্ষণ বুঝতে পারবো না যতক্ষণ না আপনি আমাদের সব খুলে বলবেন। আমাকে মেয়ে মনে করেই আপনি সব বলুন, আমি দেখছি কি করা যায়। হঠাৎ মা বলাতেই হয়তো ঝুমরি একটু শান্ত হলো। ধপ করে বসে দুলতে থাকলো অদ্ভুত রকম ভাবে। মুখের ভাবটাও কিছুটা পরিবর্তন হলো। মহামায়া এবার আরো শান্ত কণ্ঠে বললেন, এই জমিদার বাড়ির মানুষ আপনার উপর এমন কিছু করেছিল যা আপনি মরেও ভুলতে পারেননি, কিন্তু সেটা মৃত্যুর পরেও আপনাকে যন্ত্রণা দিচ্ছে, মুক্তি দিচ্ছে না। আপনি বলুন মা, আমায় সবটা খুলে বলুন। বলছি তখন এই বাড়িটা ছিল গমগমে, সারাদিন লোকজনের ভিড়, কত দাসদাসী, আত্মীয় আশ্রিত লোকজন। খাওয়া দাওয়া, রোশনাই, পায়রা ওড়ানো, বাজি পোড়ানো, হাওয়া খাওয়া, নদীতে ভেসে বেড়ানো, সেসব দিন ছিল আলাদা রকমের। আমি খুব ছোটবেলায় বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম। আমার কাছে আমার শাশুড়ি মাই ছিলেন মা। মেয়ের মতো করেই আদর যত্নে রাখতেন, আমার সব আবদার মেটাতেন। আমার স্বামী কদর্প নারায়ণ ছিলেন
আমার থেকে অনেকটা বড়, ভীষণ রাশভারী মানুষ। ছোট থেকে স্বাধীনভাবে থাকার পর এক এক করে যখন নানা রকম চাপ, বিধিনিষেধের বেড়ার, প্রতি রাতের যন্ত্রণা আতঙ্কের মতো বাড়তে লাগলো, তখন একদিন বুঝলাম আমি সন্তান সম্ভবা। আমার মধ্যে একটা নতুন প্রাণের আবির্ভাব। কিন্তু তাতে আমার স্বামীর কোনো কিছু ভ্রুক্ষেপ ছিল না। প্রতি রাতে তিনি জোর করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। ফলে আমি আমার সন্তান হারালাম। একবার নয়, দুবার। এই ধাক্কা আমি মেনে নিতে না পেরে শয্যাশায়ী হয়ে পড়লাম। ওদিকে আমার শাশুড়ি মা আমায় বোঝাতে লাগলেন, এটা জমিদার বাড়ি, এখানে পুরুষদের, বিশেষ করে স্বামীকে খুশি রাখতে না পারলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল। এদের মাথায় তুলতেও যেমন বেশি দেরি লাগে না, স্ত্রীদের তেমনি আবার দুবার বিয়ে করতেও সময় লাগে না। কিন্তু তখন আমার মানসিক অবস্থা সেরকম ছিল না যে আমি ওসব বিষয়ে কান দেব। এই সময় আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমার স্বামী আমার কাছে আসাও বন্ধ করে দেয়। আমিও যেন হাত ছেড়ে বাঁচলাম। মনে হচ্ছিল এরকম অসুস্থ থাকতে পারলেই বেশ ভালো। কিন্তু শাশুড়ি মায়ের যত্নে ধীরে ধীরে আমি সুস্থ হতে লাগলাম। যতই অসুস্থ থাকতে চাইলাম, ততই যেন সুস্থ সবল আর সুন্দরী হয়ে উঠতে লাগলাম। এই সময় খবর পেলাম বাইরের মহলে গান বাজনা চলে সারা রাত। এক সুন্দরী বাইজি এসেছেন লখনৌ থেকে। তিনি নাকি যেমন সুন্দরী, তেমন গানের গলা, তেমনই সুন্দর নাচ করেন। আমার স্বামী তার মোহে মজেছেন। অন্য কেউ হলে ভাবতো তার জীবনটাই নষ্ট হয়ে গেল, কিন্তু আমি তো হাঁপ ছেড়ে বাঁচলাম। প্রতি রাতে মুগ্ধ হয়ে তার গান শুনতাম। আমাদের জমিদার বাড়িতে একজন দাইমা ছিলেন, তিনি আমার সেবা করতেন। তিনি আমায় জানালেন ওই বাইজির নাম রঙ্গিলা। প্রতি রাতে ওই রঙ্গিলার গান আমায় মুগ্ধ করত। যাকে না দেখে শুধু গান শুনে আমি মুগ্ধ, সেখানে আমার স্বামী যে রঙ্গিলার মোহে কতটা পাগল হয়ে গেছে আমার বুঝতে দেরি হলো না। নতুন মহল তৈরি হলো, বাগান বাড়ির মতো সাজানো হলো। ওই মহল নাম রাখা হলো রংমহল। আমার স্বামী প্রতি রাতে ওইখানেই পড়ে থাকতেন। এভাবেই আমাদের দুজনের জীবন ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু আমার শাশুড়ি এবার ধীরে ধীরে আমার ওপর রাগ করতে লাগলেন। এই জমিদার বাড়ির একটা বংশধর তো জরুরি। আমার এই ব্যবহারে এ জমিদার বাড়ির ভবিষ্যৎ অন্ধকার। এরকম হলে তিনি আবার তার ছেলের বিয়ে দেবেন। তো আমি কোনো কিছুতেই যেন তাকে আর ফিরে পেতে চাইছিলাম না। এভাবেই 2 বছর কেটে গেছিল। আমার শাশুড়ি অনেক চেষ্টা করেন আমার স্বামীর বিয়ে দিতে, কিন্তু তিনি তখন রঙ্গিলার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এর মধ্যে একদিন ধাইমা এসে জানালো
রঙ্গিলা আমার সঙ্গে দেখা করতে চায়। আমি তো হতবাক, একজন ভাইজি আমার সঙ্গে দেখা করতে চাইছেন। যদি আমার স্বামী জানতে পারেন তবে তাকে তো হত্যা করবেনই, সঙ্গে আমাকেও। তবুও আমার বড্ড কৌতূহল হচ্ছিল। আমি জানালাম আমি রোজ সকালে আমাদের ওই শিব মন্দিরে পূজা দিতে যাই। তিনি চাইলে তিনি আমার সঙ্গে ওখানে দেখা করতে পারেন। জমিদার জানলেও বলবো আমরা দুজনেই পূজা দিতে গেছিলাম, সেখানেই হঠাৎ করে দেখা হয়ে গেছে। দাইমা সেই মতো রঙ্গিলাকে জানিয়ে দিল। আমি দাইমাকে জানিয়ে দিলাম যেদিন রঙ্গিলা আসবে সেদিন যেন পুরোহিত ছাড়া কেউ না থাকে ওই মন্দিরে। সেরকম ব্যবস্থা করে দাইমা রঙ্গিলাকে নিয়ে এলো শিব মন্দিরে। সত্যি বলছি, এই রকম রূপ আমি কখনো কোনো মানুষের দেখিনি। যেন কোনো অপ্সরা। যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর কথাবার্তা, তেমনি আচরণ। বুঝলাম কেন আর কিভাবে রঙ্গিলা সবাইকে পাগল করে দেয়। রঙ্গিলা দূর থেকেই আমায় প্রণাম করলো, তারপর ধীরে ধীরে জানালো সে সন্তান সম্ভবা। আমি চমকে উঠলাম। আমার স্বামীকে আমি চিনি, হয়তো নিজের সন্তানের প্রাণের আশঙ্কায় সে আমার সাহায্য চাইতে এসেছে। কিন্তু রঙ্গিলা জানালো সে আমার স্বামীকে গান শুনিয়ে মদ খাইয়ে প্রতি রাতে তার থেকে আলাদা করে রাখে। কিন্তু তার ভয়, তার সন্তান হলে সে তো একজন বাইজির সন্তান হিসেবে মানুষ হবে। এই পরিবেশে থাকলে তার ভবিষ্যৎ রঙ্গিলার মতোই হবে। তার সন্তান হলে আমি যেন তাকে আশ্রয় দিই। সে তো এই জমিদার বংশেরই সন্তান। আমি আশ্রয় দিলে তার ভবিষ্যৎ অন্যরকম হবে। আমি ভয় আঁতকে উঠলাম, এ তো অসম্ভব। কিন্তু হয়তো রঙ্গিলার রূপের মোহে না করতে পারলাম না। তবু আমি ভেবে জানাবো বলে চলে এলাম। রঙ্গিলার কথা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। আমার নিজের সন্তানকে আমি হারিয়েছি, ওদিকে রঙ্গিলা যা বলেছে তাও সত্যি। কিন্তু আমার স্বামীকে আমি কি বলবো? সে এটা মানবেই বা কেন? সত্যিটা জানলে তো সে সবাইকে মেরে ফেলবে। বুদ্ধিটা দিল দাইমা। প্রতি রাতে মদের নেশায় বেহুশ হলে আমার স্বামীকে মহলে পাঠিয়ে দেবে রঙ্গিলা। স্বামীর হুঁশ ফিরলে তিনি ভাববেন নেশায় তিনি নিজেই ফিরে এসেছিলেন। এরপর কয়েকদিন এরকম করার পর রঙ্গিলার সন্তান হলে দাইমা আর রঙ্গিলা কিছুদিন তার কাছে রাখবে, তারপর আমার কাছে পাঠিয়ে দেবে। জমিদার তো আমার খবর এমনিতে রাখে না। সে জানবে মদের নেশায় সে আমার সঙ্গে রাত কাটিয়েছিল। ওই সন্তান আমাদের, আমিও সন্তান পাবো। সেও তার বাবা মাকে, রঙ্গিলাও নিশ্চিন্ত। এভাবেই আমরা এক দুঃসাহসিক পদক্ষেপ নিলাম। রঙ্গিলার সন্তানকে নিজের কাছে রেখেছিলেন আপনি? ঝুমরি একবার নূপুরের দিকে তাকায়। সে চোখে রাগ নয়, বরং শূন্যতা। তারপর ঝুমরি ধীরে ধীরে আবার বলতে শুরু করে, হ্যাঁ,
পরিকল্পনা মতো সব চলছিল। সন্তান প্রসবের 1 মাস আগে রঙ্গিলা আমার স্বামীকে জানায় সে আমার স্বামীর দীর্ঘায়ুর জন্য কাশী বিশ্বনাথের কাছে মানত করেছে, সেখানে যাবে। প্রথমে আমার স্বামী যেতে চাইলেও পরে লোকলজ্জার ভয়ে রঙ্গিলার বাধা দেওয়ায় তিনি যাননি, তবে ধাই মাকে সঙ্গে পাঠিয়েছিলেন। সেখানেই জন্ম নেয় রক্ত করবী। করবীকে নিয়ে যখন ধাই মা আমার কোলে দেয়, আমি আমার সমস্ত কিছু ভুলে তাকে আপন করে নিয়েছিলাম, একটা পুতুল যেন আমার কোলে। তার কিছুদিন আগে থেকেই আমি এমন আচরণ করছিলাম যেন আমি সন্তান সম্ভবা। এরপর আমার স্বামী বিশেষ কাজে কিছুদিনের জন্য বাইরে গেলে আমি খবর পাঠিয়ে রঙ্গিলাকে ফেরত আনি। আমার স্বামীর প্রথমে কোনো রকম সন্দেহ হয়নি। আমিও নিশ্চিন্তে করবীকে আমার মেয়ে করে নি। আমার সঙ্গে রঙ্গিলার কথা হয়ে গেছিল, কোনোভাবেই সে মেয়ের সঙ্গে যোগাযোগ করবে না, তাকে দেখতে চাইবে না। রঙ্গিলাও তাতেই রাজি হয়ে গেছিল, কারণ মেয়ের ভবিষ্যৎ চিন্তা করেই সে তাকে আমায় দিয়েছিল। যতই হোক, সেও তো মা, সন্তানের মঙ্গল সবার আগে। আমার স্বামীর চোখে ফাঁকি দিলেও আমার শাশুড়ির চোখকে কিন্তু ফাঁকি দিতে পারিনি। তিনি সন্দেহ করলেও আমায় কিছুই জিজ্ঞেস করেননি। করবী যত বড় হতে লাগলো, আমি তত ভুলে যেতে লাগলাম সে আমার মেয়ে নয়। রঙ্গিলা অপ্সরার মতো সুন্দরী ছিল, তাই তার মেয়েও চাঁদের মতোই সুন্দরী হয়েছিল। তবে আমিও কম সুন্দরী ছিলাম না, তাই সন্দেহ হবার মতো কিছুই ছিল না। কিন্তু বাদ সাধলো করবীর চোখ। আসলে রঙ্গিলার চোখটা ছিল নীলাভ, পুরোপুরি নীল না হলেও একটা অদ্ভুত নীলাভ জ্যোতি থাকতো ওর চোখে। একদম ছোট অবস্থায় সেটা করবীর মধ্যে বোঝা না গেলেও যত দিন যেতে লাগলো সেটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। এর ফলে আমার স্বামীর মনেও সন্দেহ দেখা দিতে লাগলো, আর সেটা যত প্রকট হতে লাগলো তত যেন তিনি আমার আর আমার মেয়ের থেকে দূরে সরে যেতে লাগলেন। আমার সঙ্গে তো সেরকম সম্পর্ক ছিল না, তবে মেয়েকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু ধীরে ধীরে সেটা কমতে লাগলো। মুখে কিছু না বললেও সেটা আচরণে প্রকাশ পেতে লাগলো। একটা ভয়ঙ্কর ঝড়ের আগে যেমন পরিবেশ থমথমে হয়ে যায়, ঠিক সেরকম চুপচাপ হয়ে গেছিলেন তিনি। শুধু শাশুড়ি মায়ের সঙ্গে কথা হতো। আমি ভাবলাম আমার শাশুড়ি ঠিক সামলে দেবেন ব্যাপারটা। তবুও অজানা একটা ভয় কাজ করতে লাগলো মনের মধ্যে। আমি মেয়েকে সব সময় আগলে আগলে রাখতাম। একদিন রাতে হঠাৎ করেই তিনি আমার ঘরে উপস্থিত হলেন। এই ঘরেই, এই পালঙ্কে আমি শুয়েছিলাম। তিনি কয়েকজনকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। বহুদিন তিনি আমার ঘরে প্রবেশ করেননি, তাই প্রথমে তাকে দেখে চমকে উঠলাম। এরপর যখন তাকে দেখলাম, ভয়ে আমার গলা দিয়ে চিৎকার বেরিয়ে এলো। রক্তাক্ত দেহে তিনি প্রবেশ করেছেন আমাদের ঘরে। তার হাতে ধাইমার মুন্ডুটা, পিছনে আমার শাশুড়ি। তিনি আমার কোল থেকে জোর করে করবীকে টেনে ছিনিয়ে নিলেন। আমি বাধা দিতে গেলে
আমার স্বামীর সঙ্গে আসা লোকগুলো আমায় ধরে বেঁধে ফেললো পালঙ্কের সঙ্গে। কিছু বলার আগেই আমার স্বামী ধারালো অস্ত্র দিয়ে আমার করবীর মাথাটা দেহ থেকে আলাদা করে ফেললো। আমি সেখানেই জ্ঞান হারালাম চিৎকার করে। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমাকে আর রঙ্গিলাকে একসাথে কাঠের স্তূপে বেঁধে শুয়ে রাখা হয়েছে। আমাদের পাশে দাইমার আর করবীর দেহ আর মাথা। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন, মেয়ের মতো ভালোবাসতাম তোকে, কিন্তু তোর নিজের তো এ বংশের উত্তরাধিকার দেবার ক্ষমতা নেই। উল্টে এক বেশ্যার মেয়েকে তুই আমাদের ঘরে ঢুকিয়ে আমাদের ঘর অপবিত্র করেছিস। আমার বলতে ইচ্ছে করছিল, আপনার ছেলে যখন রাতের পর রাত তার শয্যা সঙ্গী হয়েছে, তখন আপনার ছেলে অপবিত্র হয়নি। কিন্তু করবীর দিকে তাকিয়ে আমি আবার জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরল, তখন চারিদিকে আগুনের লেলিহান শিখা। কিন্তু আমার বা রঙ্গিলার মুখে একটুও চিৎকার ছিল না, ছিল ঘৃণা আর প্রতিশোধের আগুন। আমার মেয়েটা দ্বিখণ্ডিত হয়ে আমার সামনে জ্বলছিল, আর আমার স্বামী আর আমার মায়ের মতো যে শাশুড়ি, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই বলে ঝুমড়ি থামে। তার চোখে আর গলার স্বরে অপরিসীম যন্ত্রণা এখনো ঝরে পড়ছে। ঘরে সবাই স্তব্ধ হয়ে তা শুনছে। মানুষ কতটা নিষ্ঠুর হলে নিজের সন্তানকে নিজের হাতে পুড়িয়ে মারে। হোক সে বাইজির মেয়ে, কিন্তু তার দেহেও তো কদর্প নারায়ণের রক্ত বইছে, আর আমি তো তাকে নিজের বুকে করে মানুষ করেছিলাম। আমার মতোই বোধহয় রঙ্গিলাও কষ্ট পাচ্ছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল তাকে শুধু পোড়ানো হচ্ছে না, তাকে বিষ দেওয়াও হয়েছিল। কারণ তার চোখের মতো তার ওই দুধে আলতা রং নীলাভ ধারণ করেছিল। বিষের যন্ত্রণা আর আগুনের যন্ত্রণা তাকে দুটোই সহ্য করতে হচ্ছিল। তবুও তার জ্ঞান ছিল না ঠিক মতো। ওদিকে আমি সজ্ঞানে পড়ছিলাম। চামড়া পড়ছিল, চোখ ঠিকরে বেরিয়ে আসছিল, ওরা গন্ধের সঙ্গে উত্তাপে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তবুও আমার মেয়েটার দিকে তাকিয়েছিলাম আমি, আর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এদের আমি কিছুতেই ছাড়ব না, এদের আমি কিছুতেই ছাড়ব না। ঘরে উপস্থিত কারো মুখে কোনো কথা নেই। সবার যেন চোখের সামনে একটাই চিতা জ্বলছে, আর তার মধ্যে 4টে লাশ, 2টো দ্বিখণ্ডিত আর 2টো জীবিত। কি ভয়ঙ্কর! নুপুরের চোখ দিয়ে জল গড়াচ্ছে। মহামায়াও আঁচলে নিজের চোখ মোছেন। ভোলা আর সুকান্তবাবু পাথরের মতো নিশ্চুপ। ঝুমড়ি আবার ধীরে ধীরে বলে, মৃত্যুর পর আত্মার সে ক্ষমতা থাকে না সহজে মানুষের ক্ষতি করবে। ধীরে ধীরে আত্মা শক্তিশালী হয়। ওদিকে আমার স্বামীর দ্বিতীয় বিবাহ দেন আমার শাশুড়ি মা। তারপর কালের নিয়মে তারাও মারা যান। কিন্তু আমি প্রতিশোধের আগুনে জ্বলছিলাম এতকাল। এই জমিদার বাড়ি আর রংমহলে কাউকে টিকতে দিইনি। ধীরে ধীরে সবাইকে মেরে নয় ভয় দেখিয়ে এই জমিদার বাড়ি জনশূন্য করে ফেলি। কিন্তু গোমতীকে দেখেই বুঝতে পারি
আমার শাশুড়ি আবার জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি আমার স্বামীর প্রতীক্ষায় ছিলাম দুজনকে একসাথে শাস্তি দেব বলে। আর ওই ছেলেটা আসতেই বুঝতে পারি আমার প্রতীক্ষার অবসান হয়েছে। আমি এদের কিভাবে ছেড়ে দেব তোমরাই বলো। কারো কাছে কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর মহামায়া বললেন, বিক্রম তো এই জমিদার বংশের উত্তরাধিকারী নয়, তার মানে ও জমিদার বংশের কেউ নয়। তবে ওকে কেন মারবেন মা? আর যদি ধরেও নি গোমতী আপনার শাশুড়ি আর বিক্রম কন্দর্প নারায়ণ তাদের পুনরায় জন্ম হয়েছে, তবু তারা তো এ জন্মে এসবের কিছুই জানে না, তারা তো কোনো দোষ করেনি। তবে কেন তাদের হত্যা করবেন আপনি? আর গোমতীকে মেরে তো প্রতিশোধ নিয়েই নিয়েছেন। বিক্রমকে ছেড়ে দিন, আমি আপনাদের মুক্তির জন্য গয়ায় গিয়ে পিণ্ডি দেব। হঠাৎ করেই আবার ঘরের আবহাওয়া বদলাতে শুরু করে ঝুমরির গা দিয়ে যেন আগুন ঠিকরে বের হয়। ঘরের তাপমাত্রা হঠাৎ অসহ্য হয়ে ওঠে সবার কাছে। গোমতী আমার শাশুড়ি, তার গালে ওই আঁচিল দেখেই আমি তাকে চিনেছি। আর ওই বিক্রমের হাতের লাল জরুল, ও আমি কখনো ভুলবো না। আমার করবীকে হত্যা করার সময় ওটা ওর রক্তে আরো লাল হয়ে উঠেছিল। এই সেই কদর্প নারায়ণ, ওর মৃত্যু নিশ্চিত। তোমরা ওকে বাঁচাতে পারবে না, পারবে না বাঁচাতে। আমাকে একটা দিন সময় দিন মা, আমি এমন ব্যবস্থা করব যাতে আপনার প্রতিশোধ নেওয়াও হয় আর আপনার মুক্তিও ঘটে, আর এই নিরপরাধ ছেলেটার জীবনও বাঁচে। ওকে মরতেই হবে, মরতে ওকে হবে। আমি আপনার সমস্ত কথা শুনেছি, এটাও বুঝেছি যে কন্দর্প নারায়ণ ক্ষমার যোগ্য নয়, কিন্তু এ কন্দর্প নারায়ণ নয় সেটা আপনাকেও বুঝতে হবে। আপনি আমার কথা শুনলে আপনার প্রতিশোধ আর মুক্তি দুটোই হবে, কিন্তু না শুনে জেদ করলে বাধ্য হয়ে আমায় তান্ত্রিক ক্রিয়া করতে হবে। আর তাতে প্রতিশোধ তো নিতেই পারবো না, বরং আজীবনের জন্য বন্দি থাকবে আপনার আত্মা, আমৃত্যুকাল। বেশ, কিন্তু একটা দিন। মহামায়া ঘাড় নাড়ে। ঝুমরি ওখানে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। ভোরে যখন ঝুমরির জ্ঞান ফেরে তখন তার কিছুই মনে নেই, এমনকি সে এই জমিদার বাড়িতে কি করে এলো তাও মনে নেই। ঝুমরিকে বাড়িতে পাঠিয়ে রঘু আর চরণের মুখে জল ছিটিয়ে ওদের জ্ঞান ফেরানো হয়। ওদের বিশ্রাম করতে পাঠিয়ে মহামায়া সুকান্তবাবুকে বললেন, বিক্রমকে এক্ষুনি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। সিন্টুকে খবর দাও। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বিক্রম তো এই বংশের কেউ নয়, তবে গিন্নিমা ওকে কেন মারতে চাইছেন? সেসব পরে বলবো, আগে বিক্রমকে হাসপাতালে ভর্তি করতে হবে, ওর অবস্থা ভালো নয়। সুকান্তবাবু সঙ্গে সঙ্গে সিন্টুকে ফোন করে বিক্রমকে পাওয়া গেছে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে বলেন। আধ ঘন্টার মধ্যে সিন্টু অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যায়। সবাই মিলে বিক্রমকে ধরে অ্যাম্বুলেন্সে তোলে। বিক্রমের তখনও কোনো জ্ঞান নেই। এদিকে সিন্টু জানায় বাকি তিনজনের জ্ঞান ফিরেছে, তবে এখনো পুরোপুরি স্বাভাবিক নয়, ভীষণ ভয়ে রয়েছে। মহামায়া জানান দুপুরে তিনি আবার যাবেন হাসপাতালে। এখন কিছু কাজ করতে হবে, কিন্তু ঠিক কি কাজ তা আর তাদের খুলে বলে না। সেই সময় জমিদার বাড়িতে একজন সুদর্শন যুবক এসে মহামায়ার খোঁজ করে। মহামায়া এগিয়ে আসতে সে বলে, নমস্কার, আমি কৃষ্ণেন্দু নারায়ণ, এবারের আসল উত্তরাধিকারী আমি। সবাই অবাক হলেও মহামায়া অবাক হয় না, বলেন, আসুন বাবা, আমি আপনার প্রতীক্ষাতেই ছিলাম। আপনি চেনেন আমায়? না, তবে আপনার কথাতেই তো বিক্রম এসেছিল ভূতের খোঁজে। একটু ভুল হলো। আমি বর্তমানে ব্যাঙ্গালোরে কর্মরত। আমার কলকাতার ফ্ল্যাটটা খালি পড়ে থাকে।
বিক্রম যখন জানালো ও আর ওর 4 বন্ধু বাড়ি ছেড়ে দিয়েছে, ওরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ডিটেক্ট করে বলে ওদের বাড়িতে ঝামেলা হয়েছে, তাই আমার বাড়িতে থাকতে চায়। আমি সানন্দে রাজি হই। বর্তমানে ফ্ল্যাট ফাঁকা রাখা কতটা রিস্কি বুঝতেই তো পারছেন, তাই আমি এক কথায় রাজি হয়ে যাই। এরপর হঠাৎ আমার নামে আমার ফ্ল্যাটে একটা চিঠি আসে। আমি নাকি এই ভুলি গ্রামের জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী। আমার বাবা অনেক ছোটবেলায় তার বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন, তাই এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যাই হোক, আমি না থাকায় বিক্রমদের হাতে চিঠিটা পড়ে। আমি বলেছিলাম ছবি তুলে আমায় পাঠাতে। বিক্রম ছবি তুলে ব্যাপারটা জেনে আমায় পাঠিয়ে দেয়। আমি জানাই আমার আসতে বেশ কিছুটা সময় লাগবে। বিক্রমই তখন জানিয়েছিল আমার বদলে সে যদি তার বন্ধুদের নিয়ে এখানে আসে। আমিও অনুমতি দিই। তারপর তারা এখানে আসে। আমি কলকাতায় এসে বিক্রমকে যখন ফোন করি তখন ওর ভাই সিন্টু ফোন ধরে ব্যাপারটা আমাকে জানায়। আমি সব জানতাম না, শুনে ভীষণ অবাক হই। নিজেকে অপরাধীও মনে হয়, তাই খবরটা পেয়ে ছুটে আসি। হাসপাতালে গিয়েছিলাম, সেখানে সব শুনি আপনার কথাও, তাই ছুটে এসেছি যদি আপনার কোনো কাজে লাগে। আমার জন্যই তো এত কিছু হলো। আপনি উপলক্ষ মাত্র। আপনি এলেও বিক্রমের মতো আপনার একই হাল হতো। আপনার বদলে বিক্রম এসেছে, তাই তার ওই হাল। যাই হোক, আপনি এসে ভালো হয়েছে। আপনি বরং বিশ্রাম নিন, পরে কথা হবে। আমি বরং হাসপাতাল থেকে একবার ঘুরে আসি, বিক্রম আর তার বাকি বন্ধুদের দেখে আসি। বেশ, তাই করুন। এখানে যদি আমি থাকি আমার কোনো বিপদ হবে কি? এখনো পর্যন্ত বলতে পারছি না। আপনি আজকে রাতটা বরং হাসপাতালে কাটান, কালকে আপনাকে জানাবো। ঠিক আছে। আরেকটা কথা, বিক্রম ঠিক হয়ে যাবে তো? চেষ্টা তো করছি, দেখাই যাক। আচ্ছা মা, বিক্রমের উপর ঝুমরি মানে গিন্নিমা এত ক্ষিপ্ত কেন? জমিদার তো মারা গেছেন আর কৃষ্ণেন্দু উত্তরাধিকারী। তবে হিসেব মতো তো কৃষ্ণেন্দুর ওপর রাগ হওয়ার কথা। হিসেবটা এত সহজ নয় নূপুর। আসলে রঙ্গিলা আর গিন্নিমা দুজনেই কন্দর্প নারায়ণ আর সৌদামিনীকে অভিশাপ দিয়েছিল। প্রতিশোধ তো নেবেই ঠিক করেছিল। ওই অভিশাপে কন্দর্প নারায়ণ আর সৌদামিনী দুজনেই অতৃপ্ত আত্মা হয়ে বন্দী রয়েছে এই জমিদার বাড়িতে। কিন্তু গিন্নিমা তো বলল গোমতীর পুনর্জন্ম সৌদামিনী আর কন্দর্প নারায়ণের পুনর্জন্ম বিক্রম। তাই তো গিন্নিমা গোমতীকে হত্যা করেছে। কন্দর্প নারায়ণ আর সৌদামিনীর পুনর্জন্ম হয়নি কখনো। আসলে গিন্নিমা যেমন প্রতিশোধের নেশায় মত্ত, তেমনি কন্দর্প আর সৌদামিনী এই জমিদার বাড়িতে বন্দী। গোমতী যদি সৌদামিনী হতো তবে এতদিন কি গিন্নিমা তাকে ছেড়ে দিত? এসবের পেছনে ঝুমরি দায়ী। এ বাড়িতে রাতে কেউ প্রবেশ করে না। রংমহলে রঙিলার অতৃপ্ত আত্মার গান শুনেই হোক বা কৌতূহলের বশেই হোক, রংমহলে প্রবেশ করেছিল ঝুমরি, আর ঝুমরির শরীরে প্রবেশ করে গিন্নিমা। আর সেই কারণেই হয়তো গিন্নিমার আবারও ক্ষতি করতে গোমতীর শরীরে প্রবেশ করে সৌদামিনী আর জমিদারের শরীরে কন্দর্প নারায়ণ। কিন্তু জমিদারের মৃত্যুর পর কন্দর্প নারায়ণের আরও একটা শরীরের দরকার হয়ে পড়েছিল। তাই তিনি চিঠি লিখে কৃষ্ণেন্দুকে ডেকে পাঠান, গোমতীকেও জানিয়ে দেন। কিন্তু সে চিঠি পড়ে সে বিক্রমকে পাঠায়। ফলে বিক্রম এখানে আসতেই তার দেহে প্রবেশ করে কন্দর্প নারায়ণ। শুনলেন না, বিক্রমের বাবা বললেন যে ওর শরীরে কোনো জরুল ছিলই না, এখানে আসার পর হয়েছে। তার মানে বিক্রম যখন রংমহলে প্রবেশ করে তখন গিন্নিমার সমস্ত রাগ গিয়ে পড়ে বিক্রমের উপর। আগেই তো গোমতীকে হত্যা করেছিল, এবার বিক্রমকে মারার জন্য তৈরি হয়। কিন্তু কন্দর্প নারায়ণও তো যে সে জমিদার নয়, ফলে সেও এত সহজে হার মানবে না। আর এইসবের মাঝে বিক্রমের প্রাণ যাবে। তবে উপায়? এ তো শাঁখের করাত।
এদিকে তুমি আবার একদিন মাত্র সময় চেয়েছো। আজ রাতের মধ্যে কিছু করতে না পারলে তো বিক্রমকে বাঁচানো মুশকিল হবে। সেজন্যই তো সময়টা চেয়ে নিলাম। গিন্নিমা তো শুধু নিজের জন্য প্রতিশোধ নিচ্ছেন না, তিনি একজন মা। করবীর মৃত্যু তার চোখের সামনে ঘটেছে, ওদিকে আবার রঙিলার শক্তিও তার মধ্যে রয়েছে কিনা কে জানে। তাই অনেক ভেবে চিন্তে কাজ করতে হবে। কৃষ্ণেন্দু আসায় সুবিধাই হয়েছে। আমি একটা উপায় ভেবে রেখেছি, তবে সেটা করতে হলে কৃষ্ণেন্দুর সহযোগিতা দরকার। কিন্তু সেটা সে করতে রাজি হবে কি না সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আমি আর তুই হাসপাতালে গিয়ে তাকে সব খুলে বলবো, দেখি সে কি বলে। ভোলা, তুই আর সুকান্ত বাবু কুমোরটুলিতে যাবি। আমি যেমন যেমন বলবো সেরকম কাজ করবি, তারপর দেখি কি করা যায়। রাত যত গভীর হচ্ছে সবার চিন্তা ততই বাড়ছে। মহামায়ার কথা মতো সব ঠিক হবে তো? আজ আর গিন্নিমার ঘরে নয়, বরং রংমহলে এসেছেন মহামায়া। হঠাৎ করেই রংমহলের চেহারা বদলে যায়। চারিদিক থেকে হাজার ঝাড়বাতি জ্বলে ওঠে একসাথে। মখমলের গদি সাজানো, ঘরের বড় ঝাড়বাতির নিচে ঝুমরি এসে দাঁড়ায়। আজ তার পরনে এক অদ্ভুত পোশাক। আগেকার দিনের নর্তকীরা যেমন পোশাক পরতেন ঠিক সেই রকম। সারা গায়ে সোনা আর হীরের গয়না। ঝাড়বাতির আলোয় সেগুলো চকচক করছে, যেন কোনো অপসরী স্বর্গলোক থেকে নেমে এসেছে। মখমলের আসনে বিক্রমকে শোয়ানো। তার কোনো জ্ঞান নেই। পাশেই বসে কৃষ্ণেন্দু, জরি বসানো ধুতি, সুতোর কাজের পাঞ্জাবি আর হাতে জড়ানো বেলফুলের মালা। ফুলের গন্ধে চারিদিক ম ম করছে, কিন্তু কৃষ্ণেন্দুর বুকে কেউ যেন হাতুড়ি পিটছে জোরে জোরে। তবুও সে সাহস করে বলে, বিক্রম তো আমার বন্ধু রঙ্গিলা। আমি আসল কদর্প নারায়ণ। হঠাৎ করে একটা ছুরি এসে থমকে যায় কৃষ্ণেন্দুর বুকের কাছে। মহামায়া আগে থেকেই তার আর বিক্রমের দেহবন্ধন করে দিয়েছিল। কৃষ্ণেন্দুর এসব দেখেই গলা শুকিয়ে কাঠ, আর তার মুখ দিয়ে কথা বের হয় না। মহামায়া তখন এগিয়ে এসে বলেন, বিক্রম তো ভুলবশত চলে এসেছিল। আসল কন্দর্প নারায়ণ ইনি। কিন্তু মুশকিল হলো কন্দর্প নারায়ণ জন্মায়নি, ওর আত্মা বিক্রমের দেহে প্রবেশ করেছিল। এখন ওই কৃষ্ণেন্দুর শরীরে। দেখছেন না ওর ঔদ্ধত্য? মহামায়াকে দেখে কৃষ্ণেন্দুর একটু সাহস হয়। ও মহামায়ার শিখিয়ে দেওয়া কথায় বলে, সেদিনও তোদের পশুর মতো পুড়িয়ে মেরেছি, আজও মারবো। তোর মেয়ের শরীর যেমন খণ্ড খণ্ড করেছি তোকেও করবো, তারপর পোড়াবো। হঠাৎ করেই রঙিলার শরীরে অদ্ভুত পরিবর্তন হয়। রাজরানীর মতো পোশাক, মাথায় ঘোমটা, এক হাত। মহামায়া বোঝে গিন্নিমা এসে উপস্থিত। গিন্নিমার ঘোমটা সরে যায়। সারা শরীর থেকে আগুনের শিখা যেন জ্বলছে। চোখ দুটো টকটকে লাল। হিসিয়ে বলে, এর জন্য তুই আমার কাছে সময় চেয়েছিলি, এই পশুটার জন্য। ওকে আজ আমি শেষ করব। সেই জন্যই তো ওদের নিয়ে এসেছি। আপনি নিজের হাতে ওদের শাস্তি দেবেন। তার জন্য ঝুমরির শরীরে আপনাদের দুজনের উপস্থিতি জরুরি। আর আপনাদের কথা দিতে হবে, আপনাদের প্রতিজ্ঞা পূরণ হলে আপনারা ঝুমরির শরীর ছেড়ে দেবেন। তারপর আপনাদের মুক্তির ব্যবস্থা আমি করব। বেশ, কিন্তু ওদেরকে আমি নিজের হাতে জ্বালিয়ে পুড়িয়ে মারব। মহামায়া যখন গিন্নিমার কাছে এসব বলছিলেন,
তখন নূপুর, সুকান্তবাবু আর ভোলা মিলে কৃষ্ণেন্দুর সহযোগিতায় বিক্রমকে সরিয়ে ওদের দুজনের জায়গায় কুশ পুতুল বসিয়ে দেয়। মহামায়া সকলেই ভোলা আর সুকান্তবাবুকে দিয়ে ঠিক বিক্রম আর কৃষ্ণেন্দুর মতো পুতুল তৈরি করে পোশাক পরিয়ে এনেছিলেন। মহামায়া তখন ভোলা আর নূপুরকে ডেকে আগুনের ব্যবস্থা করতে বলেন। কিন্তু গিন্নিমা আর রঙ্গিলা তো আত্মা, ওরা কিভাবে আগুন স্পর্শ করবে? ওরা আত্মা হলেও ঝুমরি তো মানুষ, ঝুমরির সাহায্যে ওদের আগুন লাগাবে। আমি ব্যবস্থা করছি। ওম কালী কালী মহাকালী বলে জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করেন, আর ওই কুশ পুতুলের গায়ে সিঁদুর কুমকুম ছেটাতে থাকেন। মখমলের বিছানায় সিঁদুর ঢেকে বোঝার উপায় নেই ওটা আসলে বিক্রম আর কৃষ্ণেন্দু নয়। ওদিকে মহামায়া মন্ত্র পড়ে ওই কুশ পুতুলে কদর্প নারায়ণ আর সৌদামিনীর আত্মাকে বন্দি করে। আগুন জ্বালানোর আকাঙ্ক্ষায় যেন ঝুমরি পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু আগুনের সামনে যেতে ভয় পাচ্ছিল। এক তো তার আত্মা, তারপর ওই আগুনে পুড়েই তাদের ভয়ানক মৃত্যু হয়েছে। মহামায়া ঝুমরিকে আগেই বলে রেখেছিলেন, শোন ঝুমরি, আগুনে ভয় পেয়ে ওরা যখন তোর শরীর ছেড়ে দেবে, তুই এই পুতুলে আগুন লাগিয়ে দিবি। আগুনে কন্দর্প নারায়ণ পুড়ছে দেখলেই ওদের প্রতিশোধ পূর্ণ হবে। ওরা কিছুক্ষণের জন্য নিজেদের শক্তি হারিয়ে ফেলবে, তখনই ওদের বশ করতে হবে। ওদিকে মহামায়া গিন্নিমাকে এটাই বোঝান যে এখনই সুযোগ, এখনই ঝুমরির শরীর তাকে আর রঙিলাকে ছাড়তে হবে, নয়তো এরপর কদর্প নারায়ণকে হত্যা করা দুষ্কর হয়ে উঠবে, সে আরো শক্তিশালী হয়ে উঠবে। মহামায়ার কথায় রঙিলা আর গিন্নিমা ঝুমরির শরীর ছাড়তেই ঝুমরি ওদের বোঝার আগেই ওই কুশ পুতুলে আগুন লাগিয়ে দেয়। পৈশাচিক আনন্দে খিলখিল করে হাসির শব্দ শোনা যায়। ওদের ওই আনন্দের মাঝেই মহামায়া তাড়াতাড়ি ঝুমরির দেহ বন্ধন করে দেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করেন। কুশপুতুল পুড়ে ছাই হতেই মহামায়া গিন্নিমার আর রঙিলার শক্তি কমে এসেছে বুঝতে পারেন। মহামায়া এবার ইশারা করতেই ভোলা, নূপুর, সুকান্তবাবু, কৃষ্ণেন্দু মহামায়ার দেওয়া মন্ত্রপুত একটা লাল সুতোর ঘেরা বানিয়ে এগিয়ে আসতে থাকে। খবরদার, আমাদের কাছে আসবি না, তবে তোরা সবাই মরবি। ওই দেখুন, করবীর আত্মাকে আগেই আমি নিয়ে এসেছি। আপনাদের প্রতিশোধের জন্য সেও মুক্তি পায়নি, সেও কষ্ট পাচ্ছে। আমি আপনাদের পরলৌকিক সমস্ত ক্রিয়া করে গয়ায় পিণ্ডি দিয়ে আসব। আপনারা আপনাদের মেয়ের জন্য এবার এই লোক ত্যাগ করুন। নূপুর, সুকান্তবাবু, কৃষ্ণেন্দু হতবাক হয়ে দেখে ঠিক ঝাড়বাতির নিচে রঙিলা, গিন্নিমা আর একটা বাচ্চা মেয়ের কালো ধোঁয়ার মতো অবয়ব। রঙিলার এক হাতে সেই মেয়ের এক হাত, আর অন্য হাত গিন্নিমার হাতে। করবী তো ভাগ্যবতী, লোকে এক মায়ের থেকে আদর পায় না, ও দুই মায়ের ভালোবাসা পেয়েছে। এবার ওকে মুক্তি দিন, আপনারাও মুক্তি পান। এবার রঙিলা আর গিন্নিমা কোনো কথা বলে না। তাদের মুখ দেখা না গেলেও বোঝা যায় তাদের মুখে প্রশান্তির হাসি। মহামায়া ধীরে ধীরে গঙ্গা জল হাতে নিয়ে মন্ত্র পড়তে থাকেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি স্বাহা। তারপর ওই তিন আত্মার গায়ে ছিটিয়ে দিতে তারা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে রংমহলের চেহারা বদলে যায়। অন্ধকারে ডুবে যায় সেই মহল। কোথায় সেই ঝাড়বাতি, কোথায় সেই মখমলের আসন? সত্যি কি ওই পুতুলে কদর্প নারায়ণ আর সৌদামুনির আত্মা এসেছিল? হ্যাঁ, তবে তাদের শক্তি আমি নষ্ট করে দিয়েছিলাম, নয়তো দুই পৈশাচিক শক্তির দ্বন্দ্বে এখানে তোমাদেরও প্রাণ যেতে পারত।
প্রথমে ভাবছিলাম যত সব পাগলের প্রলাপ, দেখাই যাক না কি হয়। কিন্তু যখন ছুরিটা হাওয়ায় আমার বুকের কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ল, হ্যাঁ মানে তখন তখন আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। যাক যাক, এবার তো ওদের আত্মা মুক্তি পেয়েছে, তবে আর চিন্তা নেই। না, আর চিন্তা নেই, ওরা মুক্তি পেয়ে গেছে। তবুও ওদের আত্মার শান্তির জন্য গয়ায় পিণ্ডি দিয়ে আসতে হবে। বিক্রম এবার তবে সুস্থ হয়ে যাবে তো? পুরোপুরি। তারপর ঝুমরির দিকে তাকিয়ে বলল, তা বলে তুই আবার রাতে এখানে ওখানে ঘুরে বেড়াস না। দেখলি তো কি বিপত্তি ঘটিয়েছিলি। আমার যে ঘুমের ঘোরে হাঁটার অভ্যাস মা, ভয় কাউকে বলিনি। আমিও তো জানতাম না এত কিছু হবে। এখন আর অসুবিধে নেই, আমি এই মহলেই থাকবো। রংমহলটাও পরিষ্কার করে গুছিয়ে রাখবো, আলোর ব্যবস্থাও থাকবে। ওর ঘুমের ঘরে হাঁটলেও অসুবিধে হবে না। বুঝেছি বুঝেছি। তবে জমিদার আর সাধারণ ঘরের মেয়ের ভালোবাসা সহজে পূর্ণতা পায় না। দেখবেন মেয়েটাকে আবার কষ্ট দেবেন না। ঝুমরি লজ্জা পেয়ে দৌড়ে পালায়। কৃষ্ণেন্দু বলে, আপনি জানলেন কি করে ব্যাপারটা? আমি ওকে দেখেই ভালো লেগেছিল, কিন্তু ওকে ভালোবাসি কিনা তা তো আমি নিজেই জানি না এখনো। অনেক সময় আছে, জেনে যাবেন ধীরে ধীরে। এখন আমাদের বিক্রমকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আমাদের যা করার করা হয়ে গেছে, এবার ডাক্তারের ওষুধ দরকার। রঘু আর চরণ অ্যাম্বুলেন্সেই আছে। আমরা বিক্রমকে তুলে দিয়ে এসেছি আগেই, ওরা এক্ষুনি নিয়ে যাচ্ছে। আর আপনারা বাকিরা আমার জিপে চলুন, কোনো অসুবিধা হবে না। কাল আমি আর ভোলা এই বাড়ির গৃহশান্তি পুজো করে দেব, তারপর আপনি থাকবেন। তার আগে এখানে না থাকাই ভালো। আপনিও চলুন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দুকে নিয়ে ওরা বেরিয়ে আসতে আসতে অদ্ভুত মিষ্টি সুরে গান শুনে সবাই চমকে ওঠে। তবে কি গিন্নিমা আবার ফিরে এলো। গিন্নিমা? ওটা ঝুমরি গাইছে। ওর গলাটাও ভীষণ মিষ্টি। রঙ্গিলা ওকে একটা গুণ দিয়ে গেছে। রাতে ভূতের মতো হেঁটে এরকম গান গাইলে তো আমার আমার ভয় মৃত্যু হবে। ভালোবাসবো কিনা ভেবে দেখতে হবে। সে পেতনি আগেই তোমার ঘাড়ে চেপে বসে গেছে, এখন ভেবে লাভ নেই। চলো। হুম 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 হুম।